সাল 1982। লাহুরিয়া গ্রামের মধ্যবয়সী এক লোকের নাম আনোয়ার মোল্লা, পেশা কৃষিকাজ। বর্ষাকালে বিস্তীর্ণ এলাকায় পানির নিচে তলিয়ে গেলে পুরো বর্ষাকাল একরকম বেকার হয়ে থাকে সে। তখন জাল দিয়ে মাছ ধরে বিক্রি করে কোনো মতে বেঁচে থাকার চেষ্টায় লিপ্ত থাকেন তিনি। খুলনা থেকে তার দুই চাচাতো ভাই রিপন মিয়া ও মুসা মিয়া আনোয়ার মোল্লার বাড়িতে বেড়াতে আসে। তাদের একজনের বয়স 25, অন্যজনের বয়স 21 থেকে 22। তারা আনোয়ার মোল্লাকে বলে, বর্ষাকালে এখানে হাঁসের খামার দিলে কেমন হয়? ডিম ফুটে বাচ্চা হলে সেগুলো খুলনায় নিয়ে বিক্রি করে দেব, ভালোই চাহিদা রয়েছে এগুলোর সেখানে। দিনে হাঁসের খামারের পরিচর্যা আর রাতে নৌকা নিয়ে 3 জন মাছ ধরবো, তাহলে ভালোই আয় হবে। আনোয়ার মোল্লার কাছে প্রস্তাবটা ভালোই লাগে। শুরু হয় তাদের পরিকল্পনা মাফিক কাজ। প্রতিদিন হাঁসের খামারের পরিচর্যা ও রাতে 3 জন নৌকা নিয়ে বের হয়ে যেত। তারা প্রতি রাতে এই লাহুরিয়া গ্রাম থেকে বর্ষাকালে প্রায় 5 কিলোমিটার দূর পর্যন্ত একটা ছোট্ট ব্রিজের কাছ পর্যন্ত মাছ ধরতে ধরতে যেত, আবার একই পথ দিয়ে মাছ ধরতে ধরতে ফেরত আসত। এক রাতে খাওয়া দাওয়া শেষে আনোয়ার মোল্লা চিন্তা করে আজ আর মাছ ধরতে যাবে না। কেন জানি তার ভালো লাগছিল না, মনও সায় দিচ্ছিল না। কিন্তু সেই রাতটি ছিল পূর্ণিমা। রিপন মিয়া এবং মুসা মিয়া আনোয়ার মোল্লাকে বলে, বড় ভাই, আজ যেহেতু পূর্ণিমা, আজ ভালোই মাছ ধরবে, চলো। কিন্তু আনোয়ার মিয়া কেন জানি আজ রাতে যেতে ইচ্ছা করছিল না। রিপন ও মুসা মিয়ার আগ্রহে যেতে রাজি হলেও মনের ভিতর বারবার কে যেন বলছে, যাস না আনোয়ার, বিপদ হবে। কিন্তু তবু আনোয়ার মিয়া সাথে যায়। কিছু একটা মনে করার চেষ্টা করলেও তার মনে পড়ে না। পালাক্রমে তারা নৌকা চালাচ্ছে, মাছ ধরছে। মুসা মিয়ার কথাই যেন সত্যি হয়, ভালোই মাছ ধরা পড়ছে জালে, সবাই বেজায় খুশি। এই খুশিতে আনোয়ার মিয়া ভয়ানক একটা বিষয় বেমালুম ভুলে যায়। রাত 1টার দিকে 5 কিলোমিটার দূরে সেই ছোট্ট ব্রিজের কাছে নৌকাটি পৌঁছায়, যে ব্রিজ পর্যন্ত প্রতিদিন তারা মাছ ধরতে ধরতে আসত। যথারীতি তারা নৌকা ঘুরিয়ে আবার ফিরে যেতে চাইলে ব্রিজের উপর থেকে বয়স্ক এক মহিলার কান্না ও বিলাপের শব্দ তাদের কানে আসে। মুসা মিয়া বলে, উপরে কে যেন কান্না করছে। রিপন মিয়া বলে, আমাদের দেখে কাজ নেই, আমরা চলে যাই। আনোয়ার মোল্লা বলে, বিপদে কাউকে একা ফেলে যেতে হয় না, তোরা উপরে যা, গিয়ে দেখ কি হয়েছে। রিপন ও মুসা মিয়া উপরে গিয়ে দেখে এক মহিলা ব্রিজের পাশে বসে আছে। ডিয়ার লিসেনার, আজকের এই ইমেইল এপিসোডটি অনেক ভয়ঙ্কর হতে যাচ্ছে। আজকে এই এপিসোডে যে ঘটনা উন্মোচন করেছেন সেটা শুনলে আপনারা ভয়ে থরথর করে কাঁপবেন, আপনাদের গায়ের লোম কাটা দিয়ে উঠবে। দর্শক শ্রোতা, আজকের এই ইমেইল এপিসোডটি চলুন উপভোগ করা যাক। সম্পূর্ণ ইমেইল এপিসোডগুলো শুনবেন। আজকে অনেকগুলো ভয়ঙ্কর ইমেইল এপিসোড ধারাবাহিকভাবে তুলে ধরা হয়েছে। চলুন চলে যাই ঘটনাতে। তার সামনে সাদা কাপড়ে মোড়ানো একটি লাশ, সেই লাশকে নিয়ে কান্নাকাটি করছে। মুসা মিয়া মহিলাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? মহিলাটি বলে, আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়ে তার স্বামী হঠাৎ মারা যায়। তার আত্মীয় স্বজন এই জায়গা পর্যন্ত দিয়ে গেছে, তারপর তারা চলে গেছে। আমার বাড়ি লাহুরিয়া গ্রামের কাছে পোড়াবাড়ি এলাকায়। এখন আমি কিভাবে যাব এত রাতে এই লাশ নিয়ে? তখন মহিলাটি রিপন মিয়া এবং মুসা মিয়াকে অনুরোধ করে তার স্বামীর লাশ সহ তাকে গ্রামে পৌঁছে দিতে। কিন্তু রিপন ও মুসা মিয়া সরাসরি এই প্রস্তাবটি নাকচ করে দেয়, বলে আমরা নৌকায় কোনো লাশ উঠাই না। এই বলে তারা নিচে চলে যায়। যখন আনোয়ার মোল্লা তাদেরকে জিজ্ঞেস করে যে কি হয়েছে উপরে, তখন রিপন মিয়া এবং মুসা মিয়া সব ঘটনা খুলে বলে। আনোয়ার মোল্লা বলে, এভাবে কাউকে বিপদে ফেলে যেতে হয় না, যেহেতু তার বাড়ি পোড়াবাড়ি এলাকায় আর আমরা ওই পথ দিয়েই যাব, তাই তাদেরকে পৌঁছে দিতে আমাদের কোনো সমস্যা নেই। রিপন মিয়া এবং মুসা মিয়ার আপত্তি সত্ত্বেও আনোয়ার মিয়া তাদেরকে বলে, যাও তোমরা গিয়ে লাশটি নিয়ে এসো। যাই হোক, রিপন মিয়া এবং মুসা মিয়া তারা দুজন ব্রিজের উপরে গিয়ে লাশটি ধরাধরি করে নৌকায় নিয়ে আসে। নৌকার একদম মাথার দিকে সেই মহিলাটি বসে। কিন্তু অদ্ভুত ব্যাপার, এখন সে কোনো কান্নাকাটি করছে না, বরং লম্বা ঘোমটা দিয়ে মাথা ও মুখ ঢেকে রেখেছে।
আনোয়ার মিয়া কোনো প্রশ্ন করলেও মহিলাটি কোনো উত্তর দেয় না, শুধু মাঝে মাঝে নৌকা কোন দিক দিয়ে যাবে সেটা বলে দেয়। কণ্ঠস্বরটি যেমন কেমন যেন চেনা চেনা মনে হয় আনোয়ার মোল্লার কাছে। না, হতেই পারে এরকম। রাত আনুমানিক 3টার দিকে 3 দিকে পানি ও একদিকে রাস্তা রয়েছে এমন একটি ভিটার কাছে নৌকাটি থামাতে বলে মহিলাটি। আনোয়ার মিয়া স্থানীয় লোক হলেও রাতে এই জায়গাটি সে চিনতে পারছে না, কিন্তু পরিচিত বলে মনে হচ্ছে। মহিলাটি সেখানে আসার পর বাড়ির ভেতর থেকে একজন পুরুষ ও একজন মহিলা এসে লাশটি নৌকা থেকে নিয়ে যায়। তাদের দুজনকেও আনোয়ার মোল্লার কাছে চেনা চেনা লাগে। আগে কোথাও দেখেছে কিন্তু মনে করতে পারে না, তবে এতটুকু বুঝতে পারে যে এটা একটা হিন্দু বাড়ি। এতক্ষণ বয়স্ক মহিলাটি তেমন কোনো কথা না বললেও এখন বলে, আপনারা অনেক কষ্ট করে আমাদের নিয়ে এসেছেন, আপনাদের ধন্যবাদ। একটু অপেক্ষা করুন, কিছু পারিশ্রমিক নিয়ে আসছি। আনোয়ার মোল্লা পারিশ্রমিক নিতে অস্বীকৃতি জানায়, বলে যে আপনাকে তো আমরা বিপদে উপকার করেছি, কোনো পারিশ্রমিক লাগবে না। মহিলাটি আবারও পারিশ্রমিক দেওয়ার অনুরোধ করে। তখন রিপন ও মুসা মিয়া সম্মতি জানায়। মহিলাটি টাকা নিয়ে আসার কথা বলে বাড়ির ভেতরে চলে যায়। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা হয়ে যায়, কেউ বাড়ির থেকে বের হয়ে আসে না টাকা নিয়ে। আনোয়ার মোল্লা রিপন ও মুসা মিয়াকে বলে, যেহেতু এটা মরা বাড়ি, সবাই শোকে কাতর, তাই হয়তো ভুলে গেছে টাকা নিয়ে আসার কথা, চল চলে যাই। কিন্তু রিপন মিয়া এবং মুসা মিয়া বলে, এত কষ্ট করে লাশ নিয়ে এলাম, টাকা ছাড়া যাব না। আনোয়ার তাদের দুজনকে গালমন্দ করে, কিন্তু আনোয়ার মোল্লা একটা ব্যাপার লক্ষ্য করে, বাড়ির ভেতরে কোনো সারা শব্দ নেই। রিপন মিয়া আনোয়ার মোল্লাকে বলে, চলো বড় ভাই, বাড়ির ভেতরে যাই। আনোয়ার মোল্লা প্রথমে যেতে রাজি না হলেও মুসা মিয়াকে নৌকায় বসিয়ে রেখে তারা দুজন বাড়ির ভেতরে যায়। বাড়িতে মোট 3টি ঘর তারা দেখতে পায়, একটি বড়, একটি মাঝারি ও একটি রান্নাঘর। বাড়ির কোথাও কোনো আলো জ্বলছে না, কোনো শব্দও নেই। এটা কি মরা বাড়ি হতে পারে? কেমন জানি খটকা লাগে আনোয়ার মোল্লা এবং রিপন মিয়ার কাছে। আনোয়ার মোল্লা এবং রিপন মিয়া মনে হয় যে বাড়ির পেছনে আলো জ্বলছে। তারা দুজনে বাড়ির পেছনে গিয়ে হতভম্ব হয়ে যায়। তারা দেখে দাউ দাউ করে একটি চিতা জ্বলছে, কিন্তু চিতায় লাশ নেই। লাশটি চিতার পাশে সাদা কাপড় দিয়ে ঢাকা। শরীরের শির দ্বারা বেয়ে এক ভয়ের অনুভূতি নেমে যায় তাদের দুজনের। রিপন মিয়া সাহস করে লাশের উপরের সাদা কাপড় সরিয়ে দেখে লাশটি কার। যখনই কাপড় সরিয়েছে, সাথে সাথে চিৎকার করে ওঠে রিপন, বলে, বড় ভাই, এ তো সেই মহিলার লাশ যে আমাদের সাথে তার স্বামীর লাশ নিয়ে আসলো। আনোয়ার মোল্লা দেখে, আরে এ তো প্রহ্লাদ বিশ্বাসের বউ, সে তো 1979 সালেই মরে গেছে। আনোয়ার তখনই বুঝতে পারে আজ 23শে ভাদ্র, সেই ভয়াল রাত। এই রাত্রির কথাই তার বারবার মনে আসার চেষ্টা করছিল, সে মনে নিয়ে আসার, কিন্তু মনে করতে পারছিল না। আনোয়ার মিয়া বুঝতে পারে ভয়াবহ বিপদে পড়েছে তারা। চিৎকার দিয়ে আনোয়ার মোল্লা ও রিপন দেয় দৌড়। নৌকার কাছে এসে দেখে মুসা মিয়া নেই। কি ব্যাপার, মুসা মিয়া কোথায় গেল? তারা দেখে নৌকার পাশে পানির মধ্যে মুসা মিয়া উপুর হয়ে পড়ে আছে। তারা বুঝতে পারে মুসা মিয়া আর পৃথিবীতে নেই। আনোয়ার মোল্লা এবং রিপন মিয়া দুজনেই বাড়ির পাশের রাস্তা ধরে দৌড় দিলেও রিপন মিয়া আনোয়ারের পেছনে পড়ে যায়। আনোয়ার মোল্লা এলাকার লোক হওয়ার কারণে অনেক রাস্তাঘাট তার চেনা ছিল। আনোয়ার মোল্লা পাশের গ্রামের এক বাড়ির উঠোনে চিৎকার দিয়ে হুমড়ি খেয়ে পড়ে। বাড়ির লোকজন আনোয়ার মোল্লার আত্মচিৎকারে জেগে ওঠে। সবাই বের হয়ে আসে। আনোয়ার মোল্লা সব ঘটনা খুলে বলে। আশেপাশের আরো যে বাড়িঘর ছিল সেখান থেকেও কিছু লোক এসে জড়ো হয়। সবাই বলে, আনোয়ার, তুমি জানো না আজ 23শে ভাদ্র? এমন ভুল তুমি কিভাবে করলে? যাই হোক, ভুল হবার তো হয়ে গেছে, এখন তো আর কিছু করার নেই। কেউ হারিকেন, কেউ মশাল, কেউ বা টর্চ লাইট নিয়ে রিপন মিয়া ও মুসা মিয়াকে খুঁজতে বের হয়। রিপন মিয়াকে একটি মাঠের মধ্যে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে একটি বাড়িতে আনা হয়। অপরদিকে গ্রামের লোকজন সাহস করে সেই পোড়া ভিটায় গিয়ে দেখে সেখানে শুধু ঝোপঝাড়, কোনো ঘর বাড়ি নেই। কিন্তু ভিটার পাশে একটি নৌকা রয়েছে, আর এই নৌকার পাশেই
মুসা মিয়ার লাশ উপুর হয়ে পানির মধ্যে পড়ে আছে। তারা দেখতে পায় মুসা মিয়ার গলায় বড় বড় আঙ্গুলের ছাপ। কে যেন তার গলা টিপে হত্যা করে পানির মধ্যে চুবিয়ে রেখেছে। রিপন মিয়ার জ্ঞান ফেরে পরদিন সকালে। তাকে যখন জিজ্ঞাসা করা হয় কি হয়েছিল, সে বলে গত রাত্রে সে যখন দৌড়াচ্ছিল তখন আনোয়ার মোল্লাকে সে হঠাৎ হারিয়ে ফেলে। তখন চোখ যেদিকে যাচ্ছিল সেদিকেই দৌড়াচ্ছিল। হঠাৎ কোনো কিছুর সাথে তার ধাক্কা লাগে, সে ধাক্কা লেগে পড়ে যায়। কিন্তু যখন সে খেয়াল করে কিসের সাথে ধাক্কা লাগলো, তাকিয়ে দেখে একটু আগে সাদা কাপড়ের নিচে শুয়ে থাকা, লাশ হয়ে থাকা সেই মহিলাটি তার সামনে দাঁড়িয়ে। তারপর তার আর কিছু মনে নেই। রিপন মিয়া এতটাই ভয় পেয়েছিল যে তার শরীরের কাঁপুনি দিয়ে জ্বর আসে। প্রচন্ড জ্বরে ভুগতে ভুগতে মাত্র সপ্তাহখানেকের মধ্যেই রিপন মিয়া মারা যায়। প্রিয় শ্রোতা, আনোয়ার মোল্লা এখনো জীবিত আছে। এই ঘটনাটি আলামিন সরাসরি আনোয়ার মোল্লার কাছ থেকেই সংগ্রহ করেছে। পোড়াবাড়ির ওই ভিটায় এখনো দিনের বেলায় পারতপক্ষে মানুষ যায় না। এত ভৌতিক ঘটনা সেখানে ঘটতো যে ভিটার আশেপাশের মানুষ নিজেদের খেতে ফসল ফলানোর জন্য সহজে যেতে চাইতো না। প্রতি বছর 23শে ভাদ্র রাতে ওই ভিটায় আগুন জ্বলতে দেখত মানুষ। গ্রামের মানুষ বিভিন্ন সময় ওঝা কবিরাজ ডেকে ওই স্থানের সমস্যা সমাধান করতে চেষ্টা করে, কিন্তু তারা সবাই বলে এখানে বহুকাল আগে থেকেই ভয়ানক অশুভ শক্তির বসবাস রয়েছে। প্রলাপ বিশ্বাস এখানে বাড়ি করার 3 বছরের মধ্যে তেমন কিছু টের পায়নি। পরিবারের সবাইকে নিয়ে এসে ভালোই ছিল, কন্যা সন্তান হয়, ছেলের চাকরি হয়, কেউ বুঝতেই পারেনি এখানে কোনো সমস্যা রয়েছে। ঠিক 3 বছর পর 23শে ভাদ্র রাতে 1979 সালে পরিবারের সবাইকে প্রথমে ওই অশুভ শক্তিরা হত্যা করে এবং পরে ঘরে আগুন জ্বালিয়ে দেয়। পরের রাতে প্রহ্লাদ বিশ্বাসের ছোট ছেলে প্রকাশকেও হত্যা করে এই অশুভ শক্তি। আনোয়ার মোল্লা লোভ করে নাই, তাই ওরা তার কোনো ক্ষতি করে নাই, কিন্তু রিপন ও মুসা লোভ করেছিল, তাই তাদের এই পরিণতি। ওই অশুভ শক্তি ওই ওঝা কবিরাজদের কাছে যখন এসেছিল, ওই ওঝা কবিরাজরা যখন তাদেরকে হাজির করেছিল এই অশুভ শক্তি সমৃদ্ধ জিনদেরকে, এই জিনরা বলেছিল যে এখানে আসবে তারই মৃত্যু নিশ্চিত। 2006 সাল পর্যন্ত প্রতি বছর 23শে ভাদ্র রাতে দাউ দাউ করে আগুন জ্বলা দেখত গ্রামবাসী। এটি ছিল একটি সাধারণ ঘটনা। 2006 সালে একজন কামেল আলেমের শরণাপন্ন হয় গ্রামের কিছু মুরব্বী। আলেমের কিছু ভক্ত জিন ছিল যারা ছিল নেককার। জিনগুলো আলেমের অনুরোধে সেই ভিটায় থাকা অশুভ শক্তির জিনগুলোকে অনুরোধ করে তারা যেন চলে যায়, কিন্তু সেই অশুভ শক্তির জিনেরা সেখান থেকে চলে যেতে অস্বীকৃতি জানায়। কিন্তু তারা এটা বলে তারা আর মানুষের স্বাভাবিক কাজে বাধা দেবে না, এবং তারা একটা প্রতিশ্রুতিও দেয়, তবে সন্ধ্যার পরে কেউ এই ভিটার আশেপাশে যেন না আসে, এটাও তারা বলে দেয়। তবে তারা যে মানুষের স্বাভাবিক কাজকর্ম করতে দেবে এই জন্য কিছু শর্ত আরোপ করে দেয়, যেমন একদম সাদা ধবধবে একটি ছাগল এই ভিটায় জবাই করে রেখে দিতে হবে, 1 মণ দুধ ও চালের পায়েস রান্না করে রেখে দিতে হবে, তাহলে তারা মানুষের কোনো কাজে আর বাধা দেবে না, কোনো সমস্যা সৃষ্টি করবে না। গ্রামবাসী আলেমের কাছ থেকে শর্তগুলো জেনে তা পূর্ণ করে। তাই 2006 সালের পর থেকে পোড়াবাড়ির ওই ভিটায় আর আগুন জ্বলতে দেখা যায় না। অদ্ভুত ব্যাপার হলো, ভিটার খুব কাছের জমিতে এখনো কোনো খাদ্যশস্য ফলে না। কোনো খাদ্যশস্য, ধান, গম, ভুট্টা এগুলো লাগালেও সেগুলো হয় না। তবে কিছু অর্থকরী ফসল যেমন পাট বা এই টাইপের কোনো ফসল লাগালে সেটা ফললেও সেটা পরিমাণে খুব সামান্য। পোড়াবাড়িতে বিভিন্ন সময় আরো অনেক ঘটনা ঘটেছে। ঘটনাগুলো শুনতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা আমার মেজো ভাইয়ের কাকি শাশুড়ির মৃত্যুকে নিয়ে ঘটনা। তারা আমাদের পাশের জেলাতেই থাকেন, কারণ বশত জেলাটার নামটা বললাম না। মূল ঘটনায় যাবার আগে কিছু কথা বলে রাখি। আমাদের হিন্দুদের মৃত ব্যক্তিকে যারা শ্মশানে নিয়ে যায় তাদেরকে কাঠোরে বলে, আর আমাদের মারা যাবার 11 দিন থেকে শ্রাদ্ধের বিভিন্ন আনুষ্ঠানিকতা
আরম্ভ হয়। 12তম দিনে মহাভোজের আয়োজন হয় এবং 13তম দিনে কীর্তন ও প্রার্থনা হয়, আর মহাভোজের দিন মৃত ব্যক্তির আত্মার উদ্দেশ্যে নিমন্ত্রণ করা হয়। ঘটনাটি ঘটে 10 নভেম্বর 2017 তারিখ শুক্রবার। মৃত ব্যক্তির ছিল নানান ব্যাধি, যেমন কিডনি নষ্ট হয়ে যায়, গ্যাসের সমস্যা, তার শরীরের ভেতরে অধিকাংশ জিনিসই নষ্ট হয়ে যায়, আরো অনেক সমস্যা যা ডাক্তারের হাতের বাইরে চলে যায়। আমরা সবাই জানতাম যে তার মৃত্যু অবধারিত। একটু বলে রাখি, তাকে বারান্দায় একটি খাটে থাকতে দেয়া হতো এবং সাথে বাড়ির অন্য সদস্যরাও থাকতো। হঠাৎ 10 তারিখ সকালে তিনি পরলোক গমন করেন। সমস্ত বাড়িতে এক অন্যরকম পরিবেশ। দূর দূর থেকে আত্মীয় স্বজনরা বাড়িতে এসে জমা হচ্ছেন। যথারীতি সব কাজ শেষে তাকে শ্মশানে নিয়ে সমাধিস্থ করা হয়। বাড়িতে আস্তে আস্তে লোকের সংখ্যাও কমে যায়। চারিদিকে থমথমে পরিবেশ। কেবল তার মেয়েরা মায়ের শোকে আর্তনাদ করছে। মৃত ব্যক্তি মারা যাবার আগে তার বোনকে আসতে বলেছিলেন দেখবে বলে, হয়তো কোনো কারণে সে আসতে পারেনি, কিন্তু মারা যাবার পর সে এসেছিল। সেদিন রাতে ওই খাটেই তার বোন এবং মেয়ে ঘুমায়। এত সময় সব ঠিকঠাক চলছিল। রাত বেড়ে ঘড়ির কাঁটা যখন আনুমানিক 2টার দিকে, তখন হঠাৎ ঘরের চালে খুব জোরে সোরে একটা আওয়াজ হলো, যেন কেউ চালে ইট মারছে। এতে মোটামুটি সবাই জেগে গেছে, কিন্তু সবাই যে যার মতো চুপ করে শুয়ে থাকে। ওই আওয়াজটাকে কেন্দ্র করে সবাই কেমন যেন ভীত হয়ে যায়। ঠিক তখন থেকেই আরম্ভ হয় অস্বাভাবিক ঘটনা। প্রথমে বারান্দায় শোয়া সেই বোনের গায়ের থেকে আপনা আপনি কম্বল বারবার পড়ে যাচ্ছে। কেমন যেন অন্যরকম অনুভূতি হচ্ছে তার। বোনটি এবার হঠাৎ করে খেয়াল করে দেখে যে অন্ধকারে কেমন যেন মানুষের আকৃতির তার কম্বল ধরে টানছে। ভয় তার গলা থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না। অনেক চেষ্টা করেও সে কিছুই করতে পারছে না। এক পর্যায়ে ওই আকৃতিটা কম্বল দিয়ে তার গলা চেপে ধরেছে। ঠিক তখনই সে যা দেখে, তার জন্য সে প্রস্তুত ছিল না। সে দেখে যে তারই মারা যাওয়া বোন পুরো সুস্থ অবস্থায় তাকে গলা টিপে ধরেছে এবং প্রচন্ড অন্ধকারে তার ওপর চাপ দিচ্ছে। আর কিছু সময় এভাবে থাকলে হয়তো তাকে আর জীবিত ফেরত পেতাম না। এমন সময় থাকা অন্য মহিলাটির গায়ে তার হাতের স্পর্শ করলে সে কিছুটা স্বাভাবিক হয়। তার সাথে এ পর্যন্ত তার পাশে মৃত ব্যক্তির এক মেয়ে তখনও ঘুমাচ্ছিল। এবার তার কাছে ওই আকৃতিটা যেয়ে বসে এবং তার মাথায় হাত বুলায়। যে মৃত ব্যক্তির বোন অসাড় হয়ে দেখে, কিন্তু সে কিছুই বলতে পারে না বা করতে পারে না। এটাও বলে রাখা ভালো যে ওই মহিলা তার ছেলে মেয়েদের খুব ভালোবাসত। তিনি নিজের ঔষধের টাকা দিয়ে ছেলে মেয়ের বউয়ের জন্য গয়না বানিয়েছিলেন। তারপর থেকে বাড়িতে সবসময় থমথমে পরিবেশ থাকত। ঘটনা এখানেই শেষ হয়নি। এবার আরো রোমাঞ্চকর কিছু ঘটনা ঘটে। এবার শ্রাদ্ধের দিন বাড়ি ভর্তি সব লোকজন নিয়ম অনুসারে সব কাঠুরেদেরকে নিমন্ত্রণ করে মহাভোজে অংশগ্রহণ করার জন্য। আর সেই সাথে ওই মৃত ব্যক্তি ও অন্য প্রয়াত ব্যক্তিদের নিমন্ত্রণ করা হয়েছে। তাদেরকে সময় দেওয়া হয়েছে রাত 9টার সময়। রাত 8:30 মধ্যে সব কাঠুরে চলে যায়। খাবার পরিবেশন করা শেষ। মৃত ব্যক্তির এক জামাই উপহাস করে বলে, আরে মরা মানুষ কি কখনো খেতে আসে নাকি? আচ্ছা, আমি আজ দেখব কিভাবে ও এসে ভাত খায়। বেশ কিছু সময় পর সবকিছু ভালোই চলছিল। আস্তে আস্তে ঘড়ির কাঁটা 9টার কাছে পৌঁছায়। এবার বাড়ির পরিস্থিতি পাল্টে যেতে আরম্ভ করলো। ওই জামাই খেতে বসেছে, এমন সময় হঠাৎ তার পেছনে খুব জোরে একটা আওয়াজ হয়। কিন্তু অবাক করা বিষয়, আওয়াজটা যে কিসের তা কেউ আবিষ্কার করতে পারলো না। এবার বাড়ির এক পাশ থেকে কেমন যেন গোঙানোর শব্দ আসছে। ক্রমশ আওয়াজটা বেড়েই চলছে। আস্তে আস্তে আওয়াজটা অনেকে একসাথে ঝগড়া করলে যেমনটা হয় তেমন মনে হচ্ছে, এবং একসাথে অনেকগুলো কুকুর যেন আওয়াজ করছে। সেখানে মাত্র একটি কুকুর ছিল এবং সেটা সবার সামনেই বসা ছিল। ওই কুকুরটাও ভয়ে ওই দিকে যাচ্ছে না। এবার রাত 9টা বাজে। সবাই খাবার দাবার খাওয়ার জন্য প্রার্থনা করে খেতে আরম্ভ করে। ঠিক তখনই সব আওয়াজ থেমে গেল। এবার যা আরম্ভ হলো, ওই পাশ থেকে সেখানে নিমন্ত্রণ করা হয়েছে সেখান থেকে কিছু অস্বাভাবিক শব্দ শোনা যাচ্ছে। অনেকটা মাংসের হাড় চিবানোর শব্দ, কটর মটর। সবাই এই শব্দ শুনতে পারছিল। তখন মৃত ব্যক্তির স্বামী ভাবে যে আসলে এটা কিসের আওয়াজ, সত্যি কি সে এসে খাবে? তো তিনি ওই পাশে আস্তে আস্তে করে দূর থেকে তাকায়। তাকানোর পর সে যে দেখে, আমাদের সবাইকে হতবাক করে দেয়। সে তার মৃত স্ত্রীকে দেখতে পায় এবং সে সেখানে খেতে বসেছে। সেখানে মৃত ব্যক্তিকে নিমন্ত্রণ করা হয়েছিল সেখানে, এবং এটা তিনি শুধু দেখেননি, বাড়ির অন্য লোকেরাও দেখে এবং বাড়িতে যত লোক ছিল তারা সবাই প্রচন্ডভাবে ভয় পেয়ে যায়। এভাবে বিভিন্ন ভীতিকর পরিবেশের মধ্য দিয়ে কাটে সারা রাত। তারপর থেকে আর তেমন কিছু ঘটেনি। এখন পর্যন্ত সবই ঠিকঠাক আছে। মৃত ব্যক্তির আসার প্রমাণ পাওয়ার জন্য ওই জায়গায় পাতলা করে মাটির প্রলেপ দেওয়া হয়, যাতে কেউ আসলে তার পায়ের ছাপ পড়ে যাবে। পরের দিন সেখানে পায়ের ছাপ পাওয়া যায়। মানুষের মতো পরিপাটি হয়ে
খাওয়া ও অনেক নমুনাও পাওয়া যায়, এবং আমি নিজে না থাকলে হয়তো কখনো বিশ্বাস করতাম না এটা তাদের বাড়ির মধ্যে ঘটে যাওয়া ঘটনা। এবং অনেকে অবিশ্বাস করতে পারেন এবং বিশ্বাস নাও করতে পারেন, কিন্তু আমি নিজে এই ঘটনার প্রমাণ। ভালো থাকবেন। কিছুদিন আগেও আবার একটা ঘটনা ঘটছে, সময় করে লিখে পাঠাবো। তো এই ঘটনাটি তিনি লিখেছেন, এবং থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনায় যাবো আমরা। আপনার তো ছোট ছোট অনেকগুলো ঘটনা আছে, আপনার নাম আর আপনি কোথা থেকে এসেছেন সেটা আগে শুনুন। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি রাইয়ান, তেজগাঁ থেকে এসেছি। প্রথমেই যে ঘটনাটা আমি শেয়ার করতে চাইবো আজকে, জি, সেটা কিছুটা স্বপ্ন রিলেটেড। জি, আপনাকে যেটা আমি বলছিলাম বাইরে, ব্যাপারটা ছিল এরকম। আমাদের বাসা যেহেতু তেজগাঁয়, ওই টাইমটায় আমরা গ্রাউন্ড ফ্লোরে থাকতাম। তো একদিন রাতে ঘুমালাম। তো ঘুমানোর পর হঠাৎ করেই আমি অল অফ এ সাডেন আমি দেখতে পেলাম যে আমি আমার নানার বাসায় চলে গেছি। আচ্ছা, ওই মুহূর্তে। এবং আমার নানার বাসা ছিল ধানমন্ডিতে। প্রচুর আসা যাওয়া ছিল নানার বাসায়। সো ওখানের এনভায়রনমেন্টটা আমার খুব বেশি পরিচিত। অন্ধকার অবস্থাতেও আমি সম্পূর্ণরূপে বুঝতে পারছিলাম আমি ওই মুহূর্তে আমার নানা নানুর যে রুমটা ছিল, ওই রুমে আমি ভাসছি। ভাসছেন আপনি? আমি ভাসছি। এবং আমি অন্ধকারে ফ্যানের যে শব্দটা হচ্ছে, খুবই পরিচিত শব্দ, আমি সেটাতে টের পাচ্ছি। এবং আমি বিভিন্ন আসবাবপত্র ছুঁয়ে দেখছি, ধরছি। ইভেন আমার নানা নানুর রুমের সাথে একটা ছোট বারান্দা ছিল। আমি ওই বারান্দাতেও গেলাম। ওটা গ্রিল করা ছিল পুরাটা। গ্রিল ধরছি, বাইরে জোছনা দেখতে পাচ্ছি। আবার রুমের ভিতরে ঢুকলাম। অল অফ এ সাডেন আমি ধপাস করে যেন আমার তেজগাঁর বাসার বিছানায় পড়লাম এবং জেগে গেলাম। মানে পুরাটা ব্যাপার খুব তাড়াতাড়ি ঘটেছে। খুব তাড়াতাড়ি ঘটলো, এবং খুবই অদ্ভুত একটা ব্যাপার যে এত রিয়েলিস্টিক। মানে আমি যেন ওখানে চলে গিয়েছিলাম ওই মুহূর্তটাতে। ওই সময়টা যেন আমি আমার নানার বাসাতে অবস্থান করছিলাম, এবং আমি যেন হঠাৎ করেই আবার আমার বাসার বিছানায় চলে আসলাম। এরকম একটা ব্যাপার ছিল আর কি জিনিসটা। ওকে ওকে, আচ্ছা, আপনার সাথে তো আরো কিছু ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলো আমরা একটু শুনে ফেলি যে আর কি ঘটনা আপনার সাথে ঘটেছে। আরেকটা ঘটনা আমি বলবো, এটাও আমার নানার বাসা কেন্দ্রিক একটা ঘটনা। আমি আগে একবার ইমেল পাঠিয়েছিলাম আপনাকে, ওখানে আমি একটু প্যাটার্নটা বলেছিলাম নানার বাসার, যে প্রতিটা তালার প্রথম রড যে সিঁড়ি, এটা থেকে ঘুরে পরবর্তী তালায় যাওয়ার আগে একটা করে ছোট এক্সটেন্ডেড তালা ছিল, যেটাকে আমি যে 1.5 তালা 2.5 তালা এভাবে বলেছিলাম। তো 3.5 তালার একটা ঘটনা বলি আমার নানার বাসায়। ওই টাইমটাতে আমার নানার বাসায় কিছু মেরামতের কাজ চলছিল। তো যে কারণে ওই মেরামতের কাজ যারা করছিলেন তাদের একজন লিডার ছিল, তাকে সবাই সর্দার বলে ডাকতো। তো আমি 3.5 তালার যে রুমটা ছিল ওটার বারান্দায় গিয়ে দাঁড়ালাম। তো দেখলাম ওই সর্দার নামে যিনি, উনি রুমের ভেতরে একটা চৌকির মতো ছিল, ওখানে বসে টুকটাক কাজ করছেন। সামথিং যেমন বিভিন্ন যে কাজের জন্য রাজমিস্ত্রির কাজে যেসব জিনিসগুলো ব্যবহৃত হয়, ওরকম জিনিসগুলো গুছাচ্ছেন, বের করছেন, রাখছেন, সামথিং লাইক দ্যাট। তো আমি বারান্দায় দাঁড়িয়ে ওনার দিকে যখন তাকালাম, উনি আমাকে বললেন, তোমাকে একটা জিনিস দেখাবো, তুমি দেখবা? তো আমি বললাম যে হ্যাঁ দেখান তো। তো ওনার যে জায়গাটা উনি বসা ছিলেন তার পাশে একটা বাথরুম ছিল, আর ওই বাথরুমের সামনে একটা ড্রাম রাখা ছিল। তো উনি বাথরুমের দিকে তাকিয়ে বললেন, আয়। তো বলার সাথে সাথে বাথরুম থেকে একটা সম্পূর্ণ কালো ফিগার, এটা কোনো চোখ নাই, মুখ নাই, কিচ্ছু না, জাস্ট একটা কালো বডি বেরিয়ে ওই ড্রামের মধ্যে খুব
সজোরে একটা করে থাপ্পড় দিচ্ছে আর সেকেন্ডের মধ্যে বাথরুমের মধ্যে ঢুকে যাচ্ছে। সে আবার বাথরুমের দিকে তাকায়, বলতেছে আয়। সঙ্গে সঙ্গে বাথরুম থেকে ওই ফিগারটা বেরিয়ে খুব তড়িৎ গতিতে ড্রামে থাপ্পড় দিয়ে আবার ঠিক সেভাবে বাথরুমে ঢুকে যাচ্ছে। এভাবে 3-4 বার এই ব্যাপারটা রিপিট হলো। তো সঙ্গে সঙ্গে আমি ওখান থেকে এক দৌড়ে মানে বাসায় চলে গেলাম। তো এটা ছিল সেকেন্ড ঘটনাটা আর কি। ওকে, আমরা আপনার কাছে আবারও ফিরে আসবো। মাইনুদ্দিন ভাই, আপনার ঘটনাটি শুনুন। আমি আজকে যে ঘটনাটা বলবো সেটা একটি বাড়িতে একটি অসহায় ব্যক্তি, বৃদ্ধা মহিলা, তাকে সে বাড়িওয়ালা থাকতে দেওয়া হয়েছিল। তো উনি কোনো রুম কক্ষে থাকেন নাই, উনি 4 তলার একটি সিঁড়ির মধ্যে উনি কিছু বিছানা নিয়ে বসে থাকতেন এবং উনি হাতে তসবিহ এবং পবিত্র কোরআন তেলাওয়াত করতে সেখানেই বসে উনি বিছানাপত্র করে ওইখানে সবসময় কোরআন এবং তসবিহ জপত। তো 1-1.5 মাস আগে নাকি উনি ইন্তেকাল করেন। তো পরবর্তীতে যে সিঁড়ির সাথে যে ঘরটা ছিল, উনি যতদিন ছিলেন এই সিঁড়ির কাছে ওই ঘর ভাড়া হতো না। কেন হতো না সেটা ইয়া করতো না। যখন উনি ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরেই যখন টুলেট লাগানো হলো, কিন্তু সেই ঘরটা ভাড়া হলো। তো ছোট একটি ফ্যামিলি সেই ঘরটা নিছে। তো বেশ সপ্তাহখানেক ওনারা এমনভাবে রাত্রিবেলায় কিছু শব্দ পেত সেই ঘরটাতে। রাত্রিবেলা যখন বাতি জ্বলতে থাকতো 1টা পর্যন্ত, তখন তারা এরকম শুনতে পেত সেই মহিলার কণ্ঠে বাতিটা নিভানোর জন্য, এই বাতিটা নিভাও। আবার এমন এমন সময় নাকি বলতো রাত্রিবেলাতে, এই আমাকে ভাত দাও, এবং ধমক দিত, শাসন করতো, এরকম কিছু শব্দ শুনতো। তো নতুন ভাড়াতে তো ভাবতো যে আশপাশ থেকে হইতেছে অথবা কোথাও থেকে হইতেছে, নিজে ঘর থেকে যে হইতেছে, তারা এটা নিজেরা এটা বুঝতে পারেনি। যখন এরকম প্রায় ঘটনা হইতেছিল কয়েকটা দিন, তখন তারা এরকম বুঝে নিল যে এটা তো আমাদের ঘর থেকে। এবং দরজাতেও যখন নক করা হতো, তারা দরজাটা খুলে দেখতো কেউ ছিল না। তো বিশেষ এরকম যখন এই কথাটাকে বাড়িওয়ালাকে বলা হয়, তখন বাড়িওয়ালা বলছে ঠিক আছে, আপনারা একটা দোয়ার ব্যবস্থা করে দেন এবং ঠিক হয়ে যাবে। আমাদের কাছে এরকম একটা বৃদ্ধ মহিলা ছিল, সে তো মারা গেছে। তারপরে দোয়া আয়োজন করা হয়েছিল। এরপরও সেই শব্দগুলো হয়। ঘটনাক্রমে বেশ আজকে 2টা দিন আগে যখন এরকম রাত্রিবেলা দরজাটা নক করতেছে, তখন দরজাটা খুলে দেখে সেই বৃদ্ধ মহিলা, হ্যাঁ, হাতে তসবিহ পড়তেছিল এবং সাথে কোরআন তেলাওয়াত মানে কোরআন শরীফ খুলে বসেছিল এবং খুব রাগান্বিত চোখে তার দিকে তাকিয়েছিল, বলছে আমার নামে নালিশ করছিস, আমি তোদেরকে এটা শাস্তি দেব। এরকম এলোমেলো অনেকগুলো কথা বলতেছিল। তখন তারা সে বাড়িওয়ালার কাছে অভিযোগ করে, সেটা বাড়িওয়ালা বলতেছে ঠিক আছে, এটা আমি ব্যবস্থা নেব। এই মানুষটাকে তারা প্রায় দেখে যে ওনাদের ঘরে নক করা, কিছু চাওয়া, শাসন বারণ করা, বৃদ্ধা মহিলাটাকে দেখতে পারে, কিন্তু অথচ বৃদ্ধা মহিলা আজ থেকে 1-1.5 মাস আগে ইন্তেকাল করছেন। এটাই আমার ছিল ঘটনা। ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। তো আমি আপনাদেরকে শোনাচ্ছি আমাদের আজকের প্রথম অডিও ক্লিপটি, আশা করছি ভালো লাগবে। আমি নিহাত বলছি লন্ডন থেকে। আসলে আজকে যে ঘটনাটা আমি আপনাদের শোনাচ্ছি, এটা ভয়ের কিনা আমি জানি না, বাট হ্যাপেন্ড উইথ আস ইজ ভেরি উইয়ার্ড। বেসিক্যালি আমি আমার ওয়াইফ আমরা লন্ডনে আছি প্রায় 10 বছর, আর আমাদের একটা বেশ ভালো ফ্রেন্ড সার্কেল আছে এখানে। তো আমরা মাঝে মাঝেই সবাই প্ল্যান করে, হলিডে ম্যানেজ করে আমরা ঘুরতে চলে যাই লন্ডনের বাইরে কোথাও। মোটামুটি বলতে গেলে ইউকে, উই হ্যাভ বিন ইন এভরি কর্নার অফ ইউকে জাস্ট টু হ্যাভ সাম লিটল ফান হলিডে। বেসিক্যালি সব ওই হুল্লোড় ভিড়ভাট্টা থেকে একটু রিলিফ পাওয়ার জন্য আর কি বাইরে চলে যাই। তো যাই হোক, গত বছর 2018 এপ্রিলের দিকে, ফার্স্ট উইক অফ এপ্রিল, আমি, আমার ওয়াইফ বর্ষা, আমার কাজিন তুষার, আমার ফ্রেন্ড আসিফের ওয়াইফ জুই, আতিক ভাই আর রিয়াদ, আমরা সবাই আয়ারল্যান্ডে যাই একটা হলিডে স্পেন্ড করার জন্য। তো আয়ারল্যান্ডে ওখানে আমরা একটা কটেজ বুকিং করি, বেসিক্যালি কাইন্ড অফ হলিডে হাউস আসলে। তো কটেজ বুক করে আমরা এমন একটা জায়গায়, এই জায়গাটার নাম হচ্ছে বেলিমেনা, আয়ারল্যান্ড বেসিক্যালি বেলফাস্ট থেকে বেশ কিছুটা দূরে, অনেক একদম কান্ট্রি সাইডে। আর আসলে আমরা যে জায়গাটায় কটেজটা বুক করি, এটা মোটামুটি
এমন একটা জায়গায় যার আশেপাশে উইদিন 6 মাইল রেডিয়াসের মধ্যে কোনো জনমানব নাই, কিছু নাই, যা শুধু কিছু ফার্ম হাউস। এগুলোতেও বেসিক্যালি হয়তো মাঝে মাঝে কেউ থাকে, হয়তো বা জাস্ট লুক আফটার দেয়ারসেলফ, বাট নট এভরি টাইম। বলতে গেলে সন্ধ্যার পর থেকে পুরো এলাকা একদম ফাঁকা, কিচ্ছু না, একটা গাড়ি ঘোড়া দেখা যায় না। আর পাহাড়ের উপর একটা কটেজ, নাইস, অনেক সুন্দর একটা ভিউ। আমরা সবকিছু মানে অ্যারাউন্ড এর সবকিছু দেখতে পারি, বাট কোনো মানুষজন নাই, এই একটা। যাই হোক, আমাদের হলিডে ভালোই যাচ্ছিল এখানে, বেশ এনজয় করছিলাম আমরা সবাই। তো আমরা আসলে হলিডেতে যাই ওখানে 7 দিনের জন্য, যে আমরা 7 দিন এখানে টাইম স্পেন্ড করবো, দেন ব্যাক টু হেল, আই মিন ব্যাক টু লন্ডন এগেন, সেই রোবোটিক লাইফ। এনিওয়ে, সো একদিন আসলে আমরা আমাদের কটেজেরই সামনে একটু গার্ডেনের মতো আছে, ওখানে বারবিকিউ করছিলাম সবাই সন্ধ্যায়। তো বারবিকিউ শেষ করে মানে একদম খাওয়া দাওয়া করে বেশ টায়ার্ড, তো সবাই লিভিং রুমে বসে ফায়ার প্লেসে আগুন জ্বালিয়ে আড্ডা দিচ্ছিলাম। তো সাডেনলি আমার যে কাজিন তুষার ও আমার ওয়াইফ বর্ষা, ওরা বেশ ইয়ে করলো যে চলো ভূত দেখতে যাবো। ভূত দেখতে যাবো? ভূত কি, মুখের কথা, কই যাবো ভূত দেখতে? তো আমি একটু মানে মোটামুটি আমি একটু রাজি ছিলাম না, প্লাস আমার যে ফ্রেন্ড আসিফ ও একটু যে না, কিসে এত ঠান্ডার মধ্যে রাতের বেলা বাইরে যাওয়ার দরকার কি, আমরা ঘরে বসে কার্ড টাট খেলি, আড্ডা দিই এমন। বাট তারপরে ওদের ইচ্ছার সাথে কুলে উঠতে পারলাম না। তো এর মধ্যে গুগল তো আছেই, হ্যাঁ, ওরা গুগলে কি সার্চ করলো যে একটা ফরেস্ট আছে, ফরেস্টে যাই। তো অনিচ্ছা সত্ত্বেও আমরা সব বের হইলাম। তখন অ্যারাউন্ড was 9:30 to 10 o'clock. তো যাই হোক, আমরা সবাই গাড়িতে উঠে বসলাম। তুষার ম্যাপ দেখে দেখে ড্রাইভ করছে যে কোথায় ফরেস্টটা গেলে কি পাওয়া যাবে এরকম। তো আমরা যাই হোক গাড়িতে গল্প করতে যাচ্ছি। তো যেতে যেতে এমনি আমরা এসব কাইন্ড অফ ভূতের গল্প যে যা জানি একজন একজনের সাথে শেয়ার করতেছিলাম, জাস্ট একটু পরিবেশটা একটু ভৌতিক করার জন্য। আর আসলে যখন আমরা বেরোচ্ছিলাম এতটা অন্ধকার, এত ডার্ক চারিপাশে, মানে জাস্ট আমাদের গাড়িটা চলতেছে, যতটুকু গাড়ির হেডলাইটের আলোটা যাচ্ছে এতটুকুই দেখা যাচ্ছে, বাকি চারপাশে একদম অন্ধকার। ইভেন তো গাড়ির ভেতরেও আমরা একজন আরেকজনকে দেখতে পাচ্ছিলাম না, এতটাই ডার্ক ছিল। তো যাই হোক, এরকম ফান করতে করতে সাডেনলি আমরা করলাম কি, আমাদের ওই একটা অ্যাপস ডাউনলোড করলাম, কাইন্ড অফ ফানি অ্যাপস, ইটস নট রিয়েলিস্টিক। তো বেসিক্যালি এটা মাঝে মাঝে জাস্ট ফর ফান, এটা নাথিং সিরিয়াস, বাট আমরা এটা নিয়ে ফান করছিলাম। মাঝে মাঝে দেখাচ্ছিল যে যেখানে মানে লাল ডট, রেড কিছু ডট ছিল, সেই ডট গুলা মিনস এখানে কোনো স্পিরিট কিংবা কিছু এই জাতীয় কিছু আছে এরকম। যাই হোক, আমরা এটা নিয়ে ফান করছিলাম। তো করতে করতে কথা বলতে বলতে আমরা বেসিক্যালি যে ফরেস্টের দিকে যাওয়ার প্ল্যান করছিলাম ওটার এক্সিটটা মিস করি। আর ওটার এক্সিট মিস করা মানে টু বি অনেস্ট, একটা এক্সিট যখন ইউকে ড্রাইভে মিস করা যায়, দেখা যায় এটার জন্য অনেক লং, মানে ওয়ান ওয়ে রুট, সো লং টাইম ঘুরে আবার এই জায়গায় আসতে হবে। তো দেখা যাচ্ছিল আমরা ওটা মিস করার ফলে অনেকদিন ঘুরে আসতে হবে। তো এই মুহূর্তে সাজেস্ট করলাম যে ঠিক আছে, এটা যখন মিস হলো এখানে যাওয়ার দরকার নাই, দেখো আশেপাশে আর কিছু আছে কিনা কাছে, তো আমরা ওইখানে যাই। তো যাই হোক, এরকম আরেকটা খুঁজে দেখা গেলো যে হ্যাঁ আরেকটা আছে, এটা এখান থেকে প্রায় 1 ঘন্টার মতো ড্রাইভ। ওকে, সময় তো আছে, কোনো কিছু নাই, বের হয়েছি যখন যাই দেখি 1 ঘন্টার ড্রাইভ। তো যাই হোক, আমরা যেখানে যাওয়ার প্ল্যান করছিলাম যে ফরেস্টটাতে, ওইটা স্কিপ করে আমরা নেক্সট যে ইয়েটা যাওয়ার কথা ওইখানে উদ্দেশ্যে রওনা দিলাম আর কি। তো যাই হোক, ওইখানে যাচ্ছিলাম, এরকম ভূতের গল্প রাস্তায় চলছিল। তো যেতে যেতে আমরা একসময় আমাদের গন্তব্যস্থানে পৌঁছাই আর কি। তো ওইখান থেকে মানে রাস্তাটা বর্ণনা যে মাঝখান দিয়ে রাস্তা চিকন সরু রাস্তা, দুই পাশে শুধু গাছ গাছালি, আশেপাশে মানে জঙ্গলের মতো, আশেপাশে কিছু নাই। তো আমরা কিছু যেতে ওইখানে একটা মেঠো পথ আর কি, মোটামুটি ওখানে কোনো পিচ ঢালার রাস্তা নাই। রাইট সাইডে গাড়িটা তুষার ঢুকে দেয় যে এই যে জঙ্গলের রাস্তা পাইছি, এদিক দিয়ে আমরা জঙ্গলে ড্রাইভ করে চলে যাবো। তো আমি তখনও হেজিটেট করছিলাম, প্লাস আমার ফ্রেন্ডরা ছিল, ওরাও বেশ হেজিটেট যে না কি দরকার, আসছি রাত বিরাতে। বেসিক্যালি ভূতের ভয় তা না, ধরলাম অজানা একটা জায়গা, আগে কখনো আসি নাই, এত রাতে এই জায়গাটা সেফ কিনা, আমরা যাচ্ছি মানে কত রকমের বিপদিত হইতে পারে। তো যাই হোক, এইসব প্ল্যান করে এখন কে শোনে কার কথা। তুষার ড্রাইভ করছিল, সে তো অলরেডি ড্রাইভ করে জঙ্গলের ভিতর গাড়ি ঢুকাই দেয়। তো যাই হোক, একটু পরে যাইতেই রাস্তার মাঝখানে ঠিক মানে যেটা রাস্তা, তো ওইখানে হুট করে দেখি যে সে হার্ট ব্রেক করে। কি হলো হঠাৎ করে হার্ট ব্রেক কেন? তো দেখি যে রাস্তাটা বন্ধ, ওইখানে কিছু গাছ পড়ে আছে, মানে দেখে বোঝা যাচ্ছে যে অনেকদিন মানে আমি জানি না লাস্ট কবে এই দিক দিয়ে কোনো মানুষজন যাতায়াত করেছে কিনা, কারণ টোটালি যেভাবে গাছটা পড়ে আছে দেখেও মনে হচ্ছে এটা অনেকদিন ধরে আছে, আর রাস্তাটাও পুরোটা বন্ধ, তো যাওয়ার কোনো উপায় নাই এইদিকে। আর ইভেন তো রাস্তাটা এত সরু যে ওখানে গাড়ি রিভার্স করা ছাড়া মানে
একদম ব্যাক গিয়ারে পেছন দিকে আসা ছাড়া কোনোভাবেই ঘোরানোর কোনো উপায় নেই আর কি। সো সে আর রাস্তাটা মোটামুটি একটু ঢালুর দিকে যাচ্ছিল, সো রিভার্স করতে দেখা যাচ্ছে যে গাড়ির চাকা আটকায় আছে, বাট ওই জায়গাটাই ঘুরছে, বাট গাড়ির পেছনে আসছে না। আর ইভেন তো তখন এমন একটা সিচুয়েশন হয়ে গেছে যে আপনার যে মনে হচ্ছে যে ধাক্কা দিতে হবে, বাট ওই সিচুয়েশনে কেউ যে গাড়ি থেকে নেমে আমরা ধাক্কা দিব পেছন দিকে গাড়িটা আনার জন্য, এমন কারেজ কারো হচ্ছিল না, টু বি অনেস্ট। তো যাই হোক, সামহাও আমরা ওইখান থেকে বের হয়ে আসি আর কি, বের হয়ে মানে গাড়িটা ঘুরাইতে পারি। তো গাড়ি ঘুরে যখন আসছি, সাডেনলি আমাদের যে অ্যাপসটা ছিল হাতে, তখন আমরা ওটা ফান হিসেবেই নিচ্ছি। তো ওখানে সাডেনলি দেখা যাচ্ছে একটা রেড ডট, একদম আর ওটা খুব বেশ নয়েজ করছিল, সামথিং লাইক দ্যাট। লাইক তো যাই হোক, আমরা ওটা নিয়ে তো আসিফ একটু ভীতু টাইপের, প্লাস আমার ওয়াইফ তো এটা নিয়ে বেশ ফান করছিল বসে অনেকক্ষণ। রিয়াজ, আতিক ভাই, ওদের কোনো কমেন্টস নাই, ওরা চুপচাপ মানে যে যা বলছে এরকমই। তো আমি মোটামুটি বললাম যে থাক, যাই হোক রাস্তা যেহেতু বন্ধ পাইলাম, সামনে বাধা পাইলাম, দরকার নাই যাবার, চলো ঘোরাঘুরি তো হইলেই ভাই চলে যায় যে বাসায় যে কটেজে যে 8টার দিকে আর কি। তো সাডেনলি হলো কি, রাসেল ভাই গাড়ি ঘুরে তো ভাবলাম, তুষার যখন গাড়িটা ঘুরলো আমরা ভাবলাম ঠিক আছে, আমরা যেদিক দিয়ে আসছি ওদিক দিয়ে তো বের হয়ে যাবো, এখন আমরা বেশি দূর আসি নাই। তো সাডেনলি সে কি করলো, গাড়িটা শুধু একটা নির্দিষ্ট একটা সেন্টার ধরে, মানে একটা মাঝখানে বেশ কিছু গাছগাছালি, বাট মাঝখানে একটুখানি ফাঁকা জায়গা, যেমন ধরেন আমাদের বাসার আঙিনা যেমন হয় যে হয়তো বা গাছগাছালি, বাট মাঝখানে সুন্দর রাউন্ড একটা ফাঁকা জায়গা। তো ওইটাকে একটা সেন্টার ধরে তুষার শুধু গাড়িটা ঘুরছে মানে রাউন্ড অ্যাবাউটে গাড়ি যেমন ঘুরে সার্কেল করে, সেরকম 2-3টা সার্কেল দিচ্ছে। আর যখন সার্কেল দিচ্ছে, গাড়ির হেডলাইটের আলোয় জঙ্গলে চারিপাশটা মানে আরো ভয়ঙ্কর হয়ে উঠতেছে, মানে যে দিকটা আলো যাচ্ছে সাডেনলি আলো এবং চারিদিকটা অন্ধকার। তো এরকম করতে তো হুট করে কে সে এমন করছে কেন, ঠিক আছে আমি বেশ চাপে যাই। এদিকে আসিফ, দুই ভাবি, ওরা তো জোরে জোরে আয়াতুল কুরসি পড়া শুরু করে দিচ্ছে, সবাই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে কি হচ্ছে। তো আমি হুট করে আমি তুষারের ইমিডিয়েট পেছনেই বসেছিলাম, হুট করে মানে খুব শাউট করে উঠলাম, বলে এই তুষার কি তুমি ফান করতেছো এত রাতে, ফাইজলাম অনেক। মানে আমি খুব মানে জানি না কেন আমি এরকম আচরণ করলাম, খুব মানে খুব ভয় থেকে কিংবা কিছু থেকে আমি জানি না, ওরা খুব শাউট করে উঠলাম যে তুমি এমন করছো কেন, যাও। তো সাডেনলি সে যেন মানে সেন্স ফিরে পেলাম, মানে মনে হচ্ছে যে তার এতক্ষণ যে সে যেটা করছে, গাড়িটা রাউন্ড করে ঘোরাচ্ছিল, ওর কোনো সেন্স ছিল না, কিংবা মানে সে ইচ্ছা করে করছিল না, মানে কেন এমন হলো মানে সাডেনলি সে যখন হলো তখনই সে ব্রেক করলো, ভাই কি না তুমি এমন ঘুরতেছো কেন, মানে কি একটা অবস্থা। তো এটা বলতে বলতেই তার হেডলাইটটা তখন সামনে সোজাসুজি যে জায়গাটায় পড়ছিল ওই জায়গায় ঠিক দেখি যে একটা কাইন্ড অফ কবর কি না যায় না, বাট একটা মনুমেন্টের মতো ওইখানে লেখায়, মানে একজনের নাম হচ্ছে ইঙ্গা মারিয়া। আমি যাই হোক আপনার সুবিধার জন্য আমি লিঙ্কটাও দিয়ে দিচ্ছি আপনাকে, আপনি এটা সম্পর্কে যেটা জানতে পারবেন। আমি এই কথায় পরে আসছি। তো আমরা ওইখানে দেখলাম এরকম একটা অবস্থা। তো দেখেই যখন সম্বিত ফিরে পেলো, তো আমরা যাই হোক ওয়ে আউট দিয়ে বের হয়ে আসলাম, এবং মানে বলা বলেছে যে কি হইলো মানে বুঝলাম না, খুব একটা বড় বাচ্চা বাঁচলাম, কিংবা মনে হচ্ছিল যে খুব বড় একটা বিপদ হতে যাচ্ছিল কিংবা এমন কিছু, বাট সামহাও আমরা রক্ষা পেয়েছি, জানি না আল্লাহর রহমতে। আমরা তো বেসিক্যালি বর্ষা, আমার ওয়াইফ প্লাস তুষার, ওরা যে এতক্ষণ যে জিনিসটা নিয়ে ফান করছিল, ওরাও কেমন সবাই কোয়াইট হয়ে গেল, চুপ, মানে কারো মুখে কোনো কথা নেই, জাস্ট সবাই দোয়া কালাম পড়তেছে এমন। তো অন দ্য ওয়েতে গাড়িতে আস্তে আস্তে আমরা হুট করে সার্চ দিলাম, দেখি আমরা কোন জায়গাটাই, তো ওই জায়গাটাই সার্চ মার, ওখানে যে একটা কবরের মতো দেখলাম, একটা গ্রেভিয়ার্ডের মতো জিনিসটা কি, হুট করে কেন আমরা এটা দেখলাম, কিংবা এমন কেন হইলো কাহিনীটা। তো আমরা রাসেল ভাই আপনি বিশ্বাস করবেন এটা, জানি না কোইন্সিডেন্স কিনা, আমরা যখন গুগলে সার্চ দিলাম ওই জায়গাটা সম্পর্কে, সাথে সাথে আমরা যেটা পাই যে ইঙ্গা মারিয়া হাউসার নামে একটা মেয়ে ছিল, সে ওইখানে মার্ডার হয়, এবং মার্ডারটা হয় 1988-এ 6th of April। সে বেসিক্যালি সে একজন জার্মান নাগরিক, বাট সে সামহাও ওইখানে মিসিং হয়, এবং ওই জায়গাটায় তার লাশ পাওয়া যায়। এবং রাসেল ভাই সবচেয়ে উইয়ার্ড থিং যেটা, যে আমরা যেদিন ওইখানে গিয়েছিলাম সেদিনটা ছিল 6th of April 2018, মানে বেসিক্যালি এক্স্যাক্টলি 30th date anniversary of her. Like এটা যখন আমরা দেখি, আমরা মানে একজন আরেকজনের মুখ চাওয়া করছিলাম যে এটা কি হইলো বা এটা কেমনে সম্ভব। আমরা তো আরেকটা জঙ্গলে যাওয়ার কথা ছিল, আরেকটা ফরেস্টে, তো আমরা ওইখানে ছিল আমাদের বাসার কাছে, আমরা ওইখানে যাওয়ার কথা, ওইখানে না যেয়ে আমরা স্কিপ করে আরো 1 ঘন্টা ড্রাইভ করে কেন এই জায়গাটায় তাই আসলাম, এবং এই জায়গাটায় এসে এই জিনিসটাই কেন আমরা ফেস করলাম, এবং ওই দিনটাই কেন 6th of April 1988। সো রাসেল ভাই আমি এখনো জানি না যে এটার কারণ কি, কিংবা এটা কেন হইলো, আমরা নিজেরা গিয়েছিলাম নাকি আমাদের সামহাও এখানে নিয়ে যাওয়া হয়েছিল। I don't really have any clue about this, but anyway এই ছিল ঘটনা। আমি জানি না রাসেল ভাই এটা ভৌতিক কিনা বা এটা কি, বা আমি বলতে পারি এটা মোস্ট উইয়ার্ড থিং হ্যাপেন্ড উইথ আস। আর আমি আগেও বলছি যে
বলেছি যে আমি আপনাকে লিঙ্কটা পাঠিয়ে দিলাম, আপনি ভেরিফাই করে দেখতে পারেন যে এই জায়গাটাই এটা হয়েছিল। সো যাই হোক, এই ছিল আজকের ঘটনা। আর আমার কাছে আরো অনেক ঘটনা আছে, ইনশাল্লাহ কখনো যদি দেশে আসি আমার খুব ইচ্ছা স্টুডিওতে এসে শেয়ার করবো। সো যাই হোক, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আল্লাহ হাফিজ। ঘটনাটির সময়কাল 2013 সাল। 2013 সালের কোনো এক সন্ধ্যার পর এই ঘটনাটি ঘটে। ঘটনাটি যার সাথে ঘটে তিনি একটি মসজিদের ইমামতি করতেন। তার বয়স ছিল 22 থেকে 23 বছর। ওই সময়টিতে মাগরিবের নামাজের পরে রিফাত নামে একটি ছেলেকে তিনি আরবি পড়াতেন। রিফাতের বাড়ি লাহুরিয়া যে বাজার, সে বাজার থেকে সামান্য একটু দূরে। উনি মাগরিবের নামাজ পড়িয়ে রিফাতের বাসায় যেতেন এবং রিফাতকে আরবি পড়িয়ে আবার এশার নামাজ পড়াতে আসতেন। মাগরিবের পর যখন রিফাতকে তিনি পড়াতে যান, পড়ানোর একটি পর্যায়ে রিফাত বলে যে আমি একটু ওয়াশরুমে যেতে চাই। তো ওদের ওয়াশরুমটা ছিল বাসার বাইরে, সাধারণত গ্রাম সাইডে যেরকম থাকে আর কি। তো রিফাত ওয়াশরুমের কথা বলে বাইরে গিয়ে হঠাৎ চিৎকার চেঁচামেচি শুরু করে। রিফাত তার মাকে ডাকছে। ওই সময় তার বাবা বাড়িতে ছিল না, তার দাদাও বাড়িতে ছিল না, তার মা ছিল আর ওই হুজুর ছিল, মানে যেই ভাইয়ের কথা বা যে ভাইয়ের স্টোরিটা আমি আজকে শেয়ার করছি। তখন তার মাকে ডাকাডাকি শুরু করে। তখন তার মা হুজুরকে বলে, চলেন তো দেখি ও ডাকাডাকি করছে কেন। তখন তারা টর্চ লাইট নিয়ে বাইরে বের হয়। রহস্য তখন থেকেই শুরু। রিফাত বলে যে দেখো দেখো, অদ্ভুত প্রকৃতির একটি সাপ। সত্যি আলো জ্বালিয়ে দেখা যায় অদ্ভুত প্রকৃতির একটি সাপ। এই সাপটি এর আগে কেউ কখনো দেখেনি এবং সাপটি অন্য রকমের একটি সুন্দর সাপ। মানে এটা সৌন্দর্যের সাথে অন্যান্য সাপের আসলে মিল পাওয়া যায় না। খুবই সুন্দর একটি সাপ। এখন অদ্ভুত ব্যাপার হলো, সাপটি ওইখান থেকে সরে চলে যাচ্ছে না, সে নড়াচড়া করছে কিন্তু ওই জায়গাটাতেই আছে। এখন রিফাতের যিনি আরবি হুজুর, উনি চিন্তা করছেন যে আসলে সাপটি মারবেন কি মারবেন না। উনি দ্বিধাদ্বন্দ্বে আছেন। এই দ্বিধাদ্বন্দ্বের একটি পর্যায়ে উনি সিদ্ধান্ত নেন যে না, সাপটিকে তিনি মেরে ফেলবেন। দ্রুত উনি একটি লাঠি নিয়ে এসে সাপটির গায়ে আঘাত করেন এবং অল্প সময়ের মধ্যেই সাপটি মারা যায়। সাপটি মারা যাওয়ার পরে তারা সবাই চিন্তা করে যে এই ধরনের সাপ এর আগে কখনো তারা দেখেনি। এই জন্য ওই ভাই উনি তার কাছে থাকা মোবাইলে কয়েকটি ফটো তুলে রাখেন ওই সাপের। প্রিয় লিসেনার্স, ঘটনাটি শুরু এখান থেকেই। যেদিন সাপটিকে মারা হয় ওই দিন ছিল বৃহস্পতিবার সন্ধ্যার পর। শুক্রবার ফজরের নামাজের পর ওই ভাইয়ের অভ্যাস ছিল একটু ঘুমানো। ফজরের নামাজের পর উনি একটু ঘুমিয়েছেন, হঠাৎ করে একটি আননোন নাম্বার থেকে ওনার ফোনে একটি কল আসে। কল রিসিভ করার পরে উনি শুনতে পান যে বাজারেরই একজন লোক তাকে বাজারে ডাকছে। কারণ হিসাবে বলেন যে একজন অপরিচিত ভদ্রলোক আসছে, বৃদ্ধ ভদ্রলোক, তিনি তার সাথে দেখা করতে চান। তো ওই ভাই উনি জামা কাপড় পরে রেডি হয়ে বাজারে আসেন, লাহুরিয়া বাজারে। বাজারে আসার পর দেখেন খুব সুন্দর চেহারার একজন বয়স্ক দাড়িওয়ালা মুরব্বী একজন ভদ্রলোক বসে আছেন। বসে থাকার পর উনি যখনই ওই ভাইকে দেখেছেন তিনি উঠে দাঁড়ান। উঠে দাঁড়ানোর পরে ওই ভাই তাকে আগে সালাম দেন। তখন বলেন যে আপনি আজকেই আমার সাথে যাবেন মিঠাপুর নামক একটা জায়গায়। ওইখানে একটা মসজিদ আছে, আপনি ওই মসজিদে ইমামতি করবেন। এখানে যেই টাকা আপনাকে দেওয়া হয়
বেতন হিসাবে তার থেকে দ্বিগুণ টাকা আপনাকে দেয়া হবে, আপনি এখনই আমার সাথে যেতে হবে। এখন ওনাকে যখন মানে এখনই যেতে হবে এই কথাটা বলে, তখন ওই ভাইয়ের মনে কিন্তু অনেকগুলো সন্দেহের জন্ম নেয়। কেন এত তাড়াতাড়ি এখনই যেতে হবে কেন? উনি বলে যে আসলে আমি তো এখানে একটা চাকরি করি, আমি তো এইভাবে হঠাৎ করে চলে যেতে পারি না। কিন্তু উনি বলে যে আপনি এখন একজনকে এখানে রেখে আমার সাথে যেতে হবে এবং এখনই ওই মিঠাপুর মসজিদে গিয়ে আপনি জুম্মার নামাজ পড়াবেন শুক্রবারে। এই ঘটনার আকস্মিকতায় উনি হতভম্ব হয়ে যান যে এইভাবে তো কেউ সচরাচর বলে না। তখন ওই ভাই তার ছোট ভাইকে জুম্মার নামাজ পড়ানোর দায়িত্ব দিয়ে ওই মুরব্বীর সাথে মিঠাপুরের উদ্দেশ্যে রওনা দেন। স্বাভাবিকভাবেই যেই পরিবহন ব্যবস্থা ছিল সেই পরিবহনের মাধ্যমে মিঠাপুরে আসেন এবং মিঠাপুরে একটি মসজিদে উনি জুম্মার নামাজ পড়ান। জুম্মার নামাজ পড়ানোর পর আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ যখন হয়ে যায়, এশার নামাজের পর যখন ওনাকে যেখানে থাকতে দেওয়া হয়েছে সেখানে বিশ্রাম নিচ্ছিলেন, হঠাৎ করে একজন মানুষ এসে তার দরজায় নক করে। দরজা খুলে দেখে ওই মুরব্বী, যে মুরব্বী তাকে সকালবেলায় এই মিঠাপুরে নিয়ে এসেছিল। তখন ওই মুরব্বী ওই ভাইকে বলে আপনাকে এখনই আমার সাথে যেতে হবে। তখন উনি বলে যে আপনার বাড়ি কোথায়? বলে যে আমার বাড়ি এই যেই আপনি যে মসজিদে নামাজ পড়েন এই মসজিদের কাছাকাছি। কিন্তু কোন গ্রামে এক্স্যাক্টলি উনি বলেননি। তখন উনি বলেন যে আপনার সাথে যেতে হবে কেন? তখন উনি বলেন যে আমার ছেলে মারা গেছে, আপনাকে আমার সাথে যেতে হবে, আপনাকেই তার দাফন কাফন করতে হবে। তখন ওই ভাই রাজি হন না, যেহেতু অপরিচিত একটি জায়গা, উনি কিছুতে রাজি হতে চান না। কিন্তু ওই মুরব্বী ভদ্রলোক উনি খুব পিড়াপিড়ি শুরু করেন যে না, আপনাকে যেতেই হবে। এক সময় ওই ভাই রাজি হন এবং ওই মুরব্বীর সাথে যাওয়া শুরু করেন। ওই মুরব্বীর সাথে আরো দুইজন লোক এসেছিল। এখন ওই সময়টা ছিল এমন একটি সময় যে তখন আশেপাশে যে বিল ছিল, বিলে মোটামুটি পানি চলে এসেছে। এখন কোন বাড়িতে যে যাবে সেটা কিন্তু ওই ভাই জানতেন না। তখন দেখলেন যে ওই মুরব্বী একটি বড় নৌকা নিয়ে এসেছে। তখন সবাই নৌকায় চড়ে বসে এবং নৌকা চলতে থাকে। কিছু সময় নৌকা চলার পরে ওই ভাই ফলো করেন যে নৌকা আসলে বিলের মধ্যে দিয়ে যাচ্ছে না, আশেপাশে নৌকার সাথে ঘেঁষে বড় বড় গাছ পালা, ঘাস এরকম দেখা যাচ্ছে চাঁদের আলোতে। উনি আরো ভালো করে খেয়াল করেন নৌকা পানির উপর দিয়ে চলছে না, নৌকা মাটির উপর দিয়ে চলছে এবং অনেকটা ভেসে ভেসে চলছে। যখনই উনি এইটা দেখেন তখনই মারাত্মক ভয় পেয়ে যান। তখন উনি কিছু বলার আগেই নৌকার সামনে থাকা ওই ভদ্রলোক ওই ভাইকে বলেন যে বাবা, তোমার কোনো ভয় নেই, তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আমরা মানুষ নই, আমরা জিন। আমার সন্তান মারা গেছে, এই সন্তানকে গোসল করানো, জানাজা পড়ানো এবং দাফন করা থেকে শুরু করে নিয়ে সব কাজ তোমাকেই করতে হবে। তখন উনি আসলে ঘটনার আকস্মিকতায় এতটা হতভম্ব হয়ে গিয়েছিলেন যে উনি তখন কি বলবেন কিছু বুঝে উঠতে পারছেন না। কারণ উনি সজ্ঞানে দেখছেন যে ওনার চারদিকে যারা আছে সবাই জিন, কিন্তু মানুষরূপী, এবং এই নৌকাটি শূন্যের উপর দিয়ে ভেসে চলছে, কিন্তু সেটা মাটির উপর দিয়ে, পানির উপর দিয়ে নয়। তখন উনি সাহস করে জিজ্ঞাসা করেন আপনার ছেলে কখন মারা গেছে? তখন ওই মুরব্বী বলেন বৃহস্পতিবার সন্ধ্যার পরে। বলে বৃহস্পতিবার সন্ধ্যার পরে এখনো রেখে দিয়েছেন? বলে হ্যাঁ, এখনো রেখে দিয়েছি তোমার জন্য, তুমি সব কাজ করবা, তোমাকে এই কারণেই নিয়ে যাচ্ছি। তখন বলে আমাকেই কেন নিয়ে যাচ্ছেন সেখানে? তখন উনি বলেন যে তোমাকে এই জিনিসটা আমি দেখাতে চাই যে একটি পরিবারের যখন পিতামাতার বুক খালি হয়ে যায় তখন তাদের কি পরিমাণ কষ্ট হয়, এটাই তোমাকে দেখতে হবে আজকে, চলো। তো উনি প্রচন্ড ভয় পেতে থাকেন, কিন্তু ওই মুরব্বী
ওই ভাইকে অভয় দিতে থাকেন যে তোমার কোনো ভয় নেই, তোমাকে আমি যেভাবে নিয়ে এসেছি আবার এভাবেই সুস্থ শরীরে তোমাকে পৌঁছে দেয় আমার দায়িত্ব, তুমি ভয় পেও না। এবং এত সুন্দর ব্যবহার করেন ওনার সাথে যে উনি রীতিমতো অবাক হয়ে যান। কিছু সময় পরে একটি বাড়ির সামনে নৌকাটি দাঁড়ায়। নৌকা থেকে তারা নামেন। নামার পরে দেখেন সাদা জুব্বা পরা, সফেদ দাড়ি অসংখ্য লোক সেখানে আছে এবং বাড়ির ভেতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। এবং ওই বাড়ির যেই ডিজাইন বা অন্য কিছু স্বাভাবিক বাড়ির থেকে সেটা ছিল আলাদা। তখন ওই মুরব্বী তাকে বলেন, বাবা তুমি ভয় পেও না, এই পাশেই আমার ছেলের লাশ রাখা আছে, লাশে পচন ধরে যাবে, তুমি তাড়াতাড়ি তাকে গোসল করাও। উনি ওই লাশের গোসল করাতে গিয়ে অজ্ঞান হয়ে যান, টোটালি সেন্সলেস হয়ে যান। আমরা সাধারণত প্যারানর্মাল যেই গল্পগুলো করে থাকি, লিসেনার আপনারা খেয়াল করবেন যে আমরা বলি যে এই ঘটনা দেখে সে অজ্ঞান হয়ে গেছে, চোখ খুলে দেখে সে তার বাড়িতে, তখন সবাইকে ঘটনা খুলে বলে। আসলে উনি অজ্ঞান হয়ে যাওয়ার পরে যখন জ্ঞান ফেরে তখনও দেখে ওনার চারিদিকে জিন। উনি যেখানে এসেছেন সেখানকার লোকজন চারদিকে দাঁড়িয়ে আছে। উনি সেন্সলেস থেকে যখন আবার সেন্সে আসে, আবার এই লাশের গোসল দেয়। গোসল দেওয়ার পরে জানাজা হবে, জানাজা পড়ানোর দায়িত্বও পড়ে ওই ভাইয়ের উপরে। উনি আবারও জানাজা পড়াতে গিয়ে সেন্সলেস হয়ে যান। ওই জিনেরাই তার জ্ঞান ফেরায়। জ্ঞান ফেরার পরে উনি জানাজা পড়ান, তাকে দাফনও করা হয়। উনি মোট 3 বার এই সেন্সলেস হয়ে গিয়েছিলেন। জানাজা থেকে শুরু করে নিয়ে সব কাজ শেষ হয়ে যাবার পর ওই লোক, মানে ওই জিন ভদ্রলোক, তাকে আবার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। বাড়িতে পৌঁছে দেওয়ার আগে উনি ওই ভাইকে একটু উপদেশ দেন। তিনি বলেন যে বাবা, তুমি তো আমার অনেক বড় ক্ষতি করে ফেলেছ। নিশ্চয়ই তুমি দেখতে পেয়েছো যে আমার স্ত্রী কিভাবে কান্নাকাটি করছিল, সেই শব্দ তুমি শুনেছ। তোমার কাছে একটি বিনীত অনুরোধ থাকবে, কখনোই রাতের বেলা হঠাৎ করে সাপ বলে কোনো কথা নয়, কোনো প্রাণীর গায়েও অকারণে আঘাত করো না, সে যদি তোমার ক্ষতি না করে। আর সাপ রাতের বেলা মারার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবা, তা না হলে আমার মতো এমন অনেক জিনের বুক খালি হয়ে যাবে। এই পরামর্শ দিয়ে তিনি আবার 2 জন জিনকে বলেন যে তাকে পৌঁছে দিয়ে আসতে। একই রকম ভাবে তার মসজিদের কাছে এসে তারা পৌঁছে দেয়। পৌঁছে দেওয়ার সাথে সাথে উনি দৌড়ে মসজিদের ভিতরে ঢোকার চেষ্টা করছিলেন, কিন্তু মসজিদের মানে মেইন কম্পাউন্ডে আসার আগে একটু কাদা ছিল, কাদার মধ্যে উনি পড়ে যান। পড়ে যাওয়ার সময় পড়ে গিয়ে আবার উনি সেন্সলেস হয়ে যান। ফজরের সময় যখন মুসল্লিরা নামাজ পড়তে আসে তখন দেখে যে উনি এইভাবে পড়ে আছেন। তখন তারা তাকে জ্ঞান ফেরায়, জিজ্ঞেস করে কি হয়েছে। কিন্তু এই ঘটনাটি ওই জিন কাউকে বলতে নিষেধ করেছিলেন, যার কারণে উনি এইটি তাদেরকে বলার সাহস করেননি। বলে যে ফজরের সময় আজান দেওয়ার জন্য উনি উঠেছিলেন, কিন্তু পা পিছলে পড়ে গিয়ে সেন্সলেস হয়ে গিয়েছিলেন। তো এই বিষয়টি বলে তিনি সবাইকে এড়িয়ে যান, সবার এই প্রশ্নকে উনি অ্যাভয়েড করেন এইভাবে বলে। যাই হোক, এরপর থেকে উনার সাথে মাঝে মাঝেই ওই জিনের দেখা হতো। উনি যখন তাহাজ্জুদের নামাজ পড়তেন মসজিদের মধ্যে, তখন ওই জিন আসতো। ওই জিন এসে তার সাথে কথা বলতো এবং ওই জিন আসার পরে তাকে বলে, ওই ভাইকে বলে যে আমার সন্তান তো মারা গেছে, তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি, তুমি আমার সন্তানের মতো, কারণ আমার সন্তান নেককার ছিল আর তুমিও নামাজ রোজা করো, তোমাকে খুব ভালো লেগেছে, তোমাকে ক্ষমা করে দিয়েছি, আমি তোমাকে আমার সন্তানের মতো হিসাবে দেখব। তোমার যখন যে সমস্যা তুমি পড়বে আমাকে বলো, আমি চেষ্টা করবো আল্লাহর ইচ্ছায় যদি পারি সমাধান করার জন্য।
এরপর থেকে ওই ভাইয়ের কাছে মাঝে মাঝেই ওই জিনটা আসতো, এসে বিভিন্ন বিষয়ে আলোচনা করত, ধর্মীয় বিষয়ে কথা বলতো, বিভিন্ন বিষয়ের সমাধান করে দিত। এমনকি ওই ভাইয়ের পেছনে ওই জিন অনেক সময় সালাত আদায় করতেন। গত রোজার ঈদের নামাজের সময়ও ওই ভাইয়ের পেছনে উনি সালাত আদায় করেছেন। এটা অন্য কেউ দেখেনি, উনি দেখেছেন। প্রিয় লিসেনার্স, এই যে ঘটনাটি ঘটেছে এবং ওই জিন ওনার কাছে যে আসে, এটা কিন্তু এখনো চলমান আছে। আলামিন ভাই যখন এই বিষয়টি, ওনার সাথে কোনো একটা বিষয়ে, প্যারানরমাল বিষয়ে কথা হচ্ছিল, তখন এই বিষয়টি আলামিন ভাইকে উনি বলেন। তখন আলামিন ভাই যখন ভূত.com আমার কাছে এই স্টোরিটি শেয়ার করতে চাইলেন, তখন ওই ভাই বলেছিলেন যে তাহলে ওনার কাছ থেকে অনুমতি নিতে হবে, তাছাড়া এই গল্পটি বলা যাবে না। তখন ওই জিনটি যখন তার সাথে আবার দেখা করতে আসে, ভূত.com এই গল্পটি প্রচার করার জন্য অনুমতি চান, শুধু ওই ভাইয়ের নাম প্রকাশ না করার শর্তে গল্পটি বলতে বলে। কারণ এই গল্পের মধ্যে একটি মোরালস রয়েছে, সেটা হচ্ছে রাতের বেলা হঠাৎ করে কোনো প্রাণীকে আঘাত করে মেরে ফেলা যাবে না, বা অকারণে কোনো প্রাণীকে আঘাত করা যাবে না। এটাই এই গল্পের ছিল মোরালস, এবং এই শর্তে এই গল্পটি শেয়ার করার অনুমতি পাওয়া যায়। প্রিয় লিসেনার্স, এখনো কিন্তু ওই ভাইয়ের সাথে ওই জিনের দেখা হয়, কথা হয়, এবং ওই জিনের অনুমতি সাপেক্ষেই এই গল্পটি আপনাদের সাথে আজ শেয়ার করলাম। আশা করি সবার ভালো লেগেছে। যদি সুযোগ থাকে এবং আবারও অনুমতি পাওয়া যায়, অবশ্যই ওই ভাইকে আমি চেষ্টা করব লাইভে নিয়ে আসার জন্য। তখন আপনারা তার নিজের মুখ থেকেই বিভিন্ন অভিজ্ঞতার কথা শুনতে পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো যাব আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। ধন্যবাদ রাসেল ভাই, আমি রায়ান তেজগাঁ থেকে। আমার এখনের যে ঘটনাটা আমি শেয়ার করব সেটা আমার নানার বাসার কেন্দ্রিক একটা ঘটনাই। আমি একদিন বিকাল বেলায় ছাদে হাঁটছিলাম, তো হঠাৎ করে দেখলাম যে নানা বাসার পাশের যে বিল্ডিংটা, ওটার ছাদে একটা ঘুড়ি এসে পড়লো। তো আমি নানা বাসা থেকে নেমে ওই বিল্ডিংটাতে যাবার জন্য যখন সিঁড়ি দিয়ে উঠছি, তো অলমোস্ট যখন 4 তলায় উঠে গেছি, তো আমি সিঁড়ির জানালা দিয়ে একটু নিচের দিকে দেখলাম যে কিরকম দেখা যায় উপর থেকে নিচটা। তো অল অফ এ সাডেন আমি যখন ঘুরলাম ছাদের দিকে উঠবার জন্যে, হঠাৎ করে দেখতে পাচ্ছি যে চারদিক একেবারে বন্ধ, চারদিকে শুধু দেয়াল, কোনো সিঁড়ির অপশন নাই, এবং একেবারে বদ্ধ একটা জায়গা। আমি গ্লাসের দিকে বেশ কয়েকবার ধাক্কা দিলাম, ওয়ালে ধাক্কা দিতে থাকলাম, বাট কোনো দিকেই কোনো আমি পথ পাচ্ছি না উপরে যাবার বা নিচের দিকে যাবার। এরপরে যখন আমি আবার ঘুরে সিঁড়ির ওই জানালার দিকে ফিরলাম, এরপর হঠাৎ করে ঘুরে আবার দেখি ঠিক আগের মতোই উপরে ওঠার সিঁড়িটাও দেখতে পাচ্ছি, নিচে যাবার সিঁড়িও দেখতে পাচ্ছি। তো এই অবস্থাতে আমার মধ্যে আর কোনো মানসিকতা কাজ করলো না যে আমি আবার ছাদে যাই, ওই অবস্থায় নাই। তখন আমি দৌড় দিয়ে নিচে নেমে আবার আমার নানার বাসায় চলে গেলাম। এটা ছিল আমার থার্ড ঘটনাটা। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে তার ঘটনাটি শোনার জন্য। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আরেকবার বলতে হবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি ওমর ফারুক। জি, আমি আসছি মিরপুর 12 থেকে। ভাই, আমি যে ঘটনাটা বলতে যাচ্ছি এটা একটা গ্রামের ঘটনা। মানে এটা হচ্ছে আমি যে গ্রামে থাকি ওই গ্রামেরই। তো এটা হচ্ছে পিরোজপুর জেলার জিয়ানগরের মধ্যে পড়েছে। গ্রামটার নাম হচ্ছে পদ্মাশী গ্রাম। আচ্ছা। তো আমাদের ঘটনাটা যেটা ঘটেছে আমাদের বাসা থেকে ইমিডিয়েট কাছে ওই বাড়িটা। তো ওই বাড়িটা ছিল হচ্ছে ভাইয়া মানে একটা ছাড়া বাড়ি টাইপের, মানে বাড়িটা অনেক বড় একটা বাড়ি, শুধু
গাছপালা দিয়ে ভরা। আর বাড়িটার মধ্যে দুটো ঘর ছিল, একটা ঘরে কেউ থাকতো না। তারা আচ্ছা। হচ্ছে শুধু ঘরটা ছিল, বাট ঘরের যে লোকজনগুলো তারা হচ্ছে গার্মেন্টসে চাকরি করার জন্য হুম। চট্টগ্রাম ওখানে থাকে। আর আর যে ঘরটা ছিল ওটা মোটামুটি just- কোথাকার ঘটনাটা আরেকবার সবাইকে বলেন, এটা হচ্ছে বলা যাবে? হ্যাঁ, পিরোজপুর জিয়ানগর, আর গ্রামটার নাম হচ্ছে পর্তাশী। এই যে গ্রামের ঘটনা বলছেন তো সবাই, তো গ্রামের ঘটনা অলরেডি চলে এসে এটা থাকেই প্রতি বুদ্ধের হ্যাঁ, বলেন। তো হচ্ছে ওই যে বাড়িটার কথা বলছিলাম আমি, বাড়িটা হচ্ছে বাড়িটার সাইড দিয়ে হচ্ছে একটা খাল চলে গেছে। হুম, হুম। ওই খালের সাইডে হচ্ছে বড় একটা বাগান বাড়ি। বাগান বাড়ির মধ্যে যা যা আছে হচ্ছে সুপুরি গাছ, নারকেল গাছ, বাঁশ ঝাড়, তারপর কচু ক্ষেত, এরকম বড় দু একটা পুকুর আছে। মানে বাড়িটার মধ্যে যদি হচ্ছে দিনের বেলাও কেউ ঢুকে, অন্ধকার একটা ভাব বা হচ্ছে পাখির ডাক, মানে খুব একটা ভয়ানক একটা ভাব আছে। তো ওই বাড়িটায় থাকতো হচ্ছে দুজন থাকতো, মানে মুরব্বী থাকতো দুজন, স্বামী স্ত্রী, আর ওনার ছেলে, দুটো ছেলে। আর ওনার ছেলে মেয়ে টোটাল আমি শিওর বলতে পারছি না, কিন্তু দুটো ছেলে হচ্ছে আমি চিনি যাদেরকে। তারা হচ্ছে ওই তাদের বাড়ি থেকে, গ্রাম থেকে 5-6 কিলোমিটার দূরত্বে থাকে, ওখানে চাকরি করে। আচ্ছা। তো ওই মুরব্বী উনি বাড়িতে থাকে, উনি আর ওনার বউ। তো বাড়িতে থাকার কারণে ওনাকে তো সবকিছু বাড়ি দেখাশোনা করে রাখতে হয়। আর বাড়িটা হয়তো বা তাদের জমি জমার সমস্যা ছিল, এই জন্য বাড়ি করে দেওয়ার জন্য থাকতো। তো সমস্যা যেটা হলো সেটা হচ্ছে যে উনি যে ওনার বাড়ির টিন ছিল, মানে খুব স্বাভাবিকভাবে লাগানো ছিল। তো ঘরের পাশে একটা গাব গাছ ছিল আর কি, পুরনো একটা গাব গাছ ছিল। ওই উনি মানে চিন্তা ভাবনা করলো যে গাব গাছটা কেটে ফেলবেন, কারণ ওনার টিনের ক্ষতি হচ্ছে। হুম। তো উনি এরকম চিন্তা ভাবনা করলেন, কিন্তু ওই ওই কিছুদিনের মধ্যে উনি রাত্রে স্বপ্নে দেখলো যে মানে মুরব্বী টাইপের একজন লোক, দরবেশ টাইপের, স্বপ্নে ওনার সামনে এসে বলছে যে তুমি যে গাছটা কাটতে চাইছো গাছটা কেটো না, কারণ তোমার যেরকম একটা থাকার স্থান আছে, এটা একটা থাকার স্থান আমার, সো এটা তুমি কেটো না। আচ্ছা। তো উনি ওটাকে সেরকম ইয়াতে নিল না, চিন্তা করলো যে স্বপ্ন তো না। তো উনি গাছটা কেটে ফেলে। আচ্ছা। এরপরে ওনার সাথে আর কি যে মেইন ঘটনাটা শুরু হয়, ওখানেই থেমে যেতে পারতো আর কি। হুম, হুম। তো রাসেল ভাইয়া, ওই যে মুরব্বী উনি ওই দিনের পর থেকেই, মানে ওই দিন রাত্রেই উনি হচ্ছে টের পায় যে ওনার সাথে বাইক, মানে বাইরে দিয়ে ওনাকে কেউ ডাকতেছে। এটা ওই দিন শুধু উনিই শুনছে যে ওনাকে কেউ ডাকতেছে, তো উনি কেয়ার করেন না, উনি ঘুমায় গেছে। এরপর দিন 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 ঘটনা বাড়তেছে, যেটা হচ্ছে যে ওনাকে একদিন রাত্রেবেলা 1-1:30টার দিকে ওনাকে হচ্ছে মানে ঘুম থেকে ওনাকে উঠে নেওয়া হয়েছে আর কি। তো ওনার বউ ছিল তো পাশে, ওনার স্ত্রী হচ্ছে হঠাৎ করে দেখলো যে উনি পাশে নেই। তো উনি চিন্তা করলো যদি বাইরে বের হয় আমাকে তো অবশ্যই নক দিবে, বা একা একা তো উনি বাইরে যাবেন, এত বড় বাগান বাড়ি। তো উনি যে গ্রামে হারিকেন বলে আর কি। আচ্ছা। তখন তো কারেন্ট ছিল না, এখনো মানে খুব রিসেন্ট কারেন্ট গেছে, মানে অজপরা টাইপের একটা গাছ ছিল ওটা। তো উনি হারিকেন নিয়ে নেমে হচ্ছে ওনার মানে আশেপাশে খোঁজাখুঁজি করে একা একা, যখন না পায় তখন হচ্ছে মানে চিৎকার চেঁচামেচি শুরু করে। তো শুরু করার পর আশেপাশ দিয়ে মানুষ আসে, মানুষজন এসে হচ্ছে দেখা যায় যে ওনাদের যে বাগান বাড়িটা, যে গ্রামে ভাইয়া ওটাকে মানে বের বলে থাকে আর কি, এটা সবাই বুঝবে না হয়তো বা। আচ্ছা। আর শহরে আমরা লেক বলে থাকি। আচ্ছা। জায়গায় লেক টাইপের কিছু ছিল, তো ওনাকে ওই লেকের মধ্যে পাওয়া যায়। উনি ওই জায়গায় আছে, মানে খুব খারাপ অবস্থায় আছে, গায়ে কাদা মাখা পানির মধ্যে। ওখান থেকে ওনাকে রাত্রে উদ্ধার করা হয়। তো উনি কিছুই বলতে পারছিল না, জিজ্ঞেস করার পর যে কি হয়েছিল। তো ওই দিন গেল। তো আর উনি হচ্ছে এবার যখন রাত্রে ঘুমাতো দেখতো যে, আমি বলছি যে ওনাদের যে ঘরটা ছিল, ঘরটা হচ্ছে খুবই নর্মাল ছিল, নামের ঘর ছিল। কিন্তু উনি ওই রাত্রেবেলা যখন ঘুমাইতো, যে চাঁদের আলো পড়তো, উনি দেখতে পাইতো যে ওনাদের বাড়ির মানে অনেক বড় বড় গাছ ছিল, তো ওই ফাঁকা দিয়ে দেখতো যে কোনো গাছ দিয়ে ওনাকে ডাকতেছে বা ওনার দিক তাকায় বিদ্যুৎ ভাবে হাসাহাসি করতেছে। তো এটা দেখার পর আর উনি এই যে টর্চারটা হয়েছে, এরপর উনি অনেক অসুস্থ হয়ে পড়ছে। এরপর ওনার ছেলে আসছে, ওনার নাতি আসছে, সবাই বাড়িতে ছিল। হঠাৎ করে আর একদিন ওরকম, মানে ওই দিন রাত্রে কেউ খেয়াল করে না যে উনি নাই। সকালবেলা ফজরের দিকে হচ্ছে ওনার যে নাতি ছিল, নাতি হচ্ছে বাথরুমে গেছে আর কি। আর ভাইয়া, গ্রামের যে কিছু কিছু বাড়িতে এখনো হয়তোবা দেখা যায় যে বাথরুমটা খুবই নর্মাল, মানে হচ্ছে সুপুরি গাছের যে হচ্ছে পাতাটা, ওটোটা দিয়ে হচ্ছে মানে চারোদিক দিয়ে বেড়া দেয়া আর কি।
ওই রকম গাছ দিয়ে করা, গ্রামে এরকম এখনো বাথরুম ওগুলো আছে, তো ওই টাইপের একটা বাথরুম ওই বাড়িতে ছিল। তো ওই যে ওনার নাতি সকালে ফজরের আগে দেওনি মানে ওয়াশরুমে গেছে, বাথরুমে যাওয়ার পর দেখে যে ওর যে মানে দাদু ছিল উনি ওই বাথরুমের মধ্যে পড়ে আছে, তার সমস্ত গায়ে হচ্ছে ময়লা। তো এটা দেখার পর ও তো সবাইকে ডেকে আনার পর ওখান থেকে উঠানো হয়, গোসল করানো হয়। আজকেও সেম কাহিনী, উনি কিছু বলতে পারতেছেন না যে উনি ওই জায়গায় কিভাবে গেল। এরকম হওয়ার পর ভাইয়া এই যে এর মধ্যে আরো দু একদিন ওনাকে এরকম রাত্রেবেলা নিয়ে যাওয়া হয়েছে। তো সবাই এবার ওনার বাড়িতে সবাই চলে আসছে এই কাহিনী শোনানোর পরে। তো এরপর হচ্ছে ওনাকে হচ্ছে ডাক্তার দেখানো হলো। তো ডাক্তার দেখানোতে কোনো লাভ হয়নি ভাইয়া, উনি হচ্ছে কিছুদিন পরে আস্তে আস্তে করে মানে অসুস্থ হয়ে মারা গেছে। তো ভাইয়া এখানেও ঘটনাটা শেষ হলে কিন্তু পারতো, বাট যেটা শুরু হলো যে উনি মানে মারা যাওয়ার পরে ওই বাড়িতে যেটা হতো, ওনার কিন্তু স্ত্রী ছিল, উনি তো মারা গেল। তো দেখা যেত যে ওনার রূপ নিয়ে আচ্ছা আরেকটা জিনিস মিস করছি, সরি ফর দ্যাট। সেটা হচ্ছে যে উনি যখন মারা যাওয়া হয় ওনাকে নিয়ে যাওয়া হচ্ছিল যে তার ছেলেরা যে শহরে থাকতো ওটা হচ্ছে 5-6 কিলোমিটার দূরে, ওখানে হসপিটালে ওখানে ডাক্তার দেখানোর পর ওখানেরই একটা সরকারি কবরস্থানে ওকে মাটি দেওয়া হয়। তো এটা কিন্তু ওনার এই গ্রামের বাড়ি থেকে 5-6 কিলোমিটার দূরে। তো ওখান থেকে উনি তো আর এখানে আসা সম্ভব না, ওনাকে ওখানেই মাটি দেওয়া হয়। কিন্তু যেটা দেখা যায় যে পরের রাতগুলোতে সন্ধ্যার পরেই দেখা যায় যে ওনার আকৃতি ধরে ওই ঘরটার আশেপাশে ঘুরতেছে, ঘরটার মধ্যে উঠতেছে, মানে উঠতে চাচ্ছে, ঘরের মধ্যে উঠতে পারতেছে না কিন্তু ওর আশেপাশে ঘুরতেছে সাদা কাপড় পরা। তো এটা ভাই খুব বাজে একটা সিচুয়েশন হয়ে গেছিল গ্রামে। তখন আমিও ওখানে ছিলাম গ্রামে, তখন আমি ওখানে অনেক আগের কথা, তো মানে 3-4 বছর হয়েছে, আমি তখন এসএসসি কমপ্লিট করি, তখন ওই একটা স্কুলে পড়ি আমি। তো ভাইয়া যেটা হয়তো সন্ধ্যার পরে ওই বাড়ির আশেপাশ থেকে মানে ওই বাড়ি থেকে একটা গন্ধ বের হতো, কিরকম কাপড় চুপুর পোড়ালে যেরকম একটা গন্ধ বের হয়, খুবই বাজে একটা গন্ধ ছিল, এরকম একটা গন্ধ বের হইতো। আর ওনাকে যখন মাটি দেওয়া হয় ওর পর থেকে ওই ঘরে কেউ থাকতে পারতো না। ওনার বউ হচ্ছে ওনার যে ছেলের ঘরটা ছিল পাশে ওই ঘরে থাকতো, কিন্তু উনি বারবার একটা কথা বলতো যে ওনার বউয়ের নামটা আমি উচ্চারণ করছি না, কিন্তু ওনার বউয়ের নাম ধরে বলতো যে আমি ওকে নিয়ে যাব, এরকম বলা হতো। সো ভাইয়া এরকম হওয়ার পর পাশের যে বাড়িগুলো ছিল তারাও তো খুব মানে নাজেহাল অবস্থা ছিল। তো একটা ছেলে সন্ধ্যার চিন্তা করছে যে প্রত্যেক সন্ধ্যা এরকম হয়তো আমি একদিন সন্ধ্যা একটু কোরআন তেলাওয়াত করে দেখি। তো ও কোরআন তেলাওয়াত শুরু করছে। এবার হচ্ছে ঘর থেকে ঘোরাঘুরি, ওই ঘরের পাশে এখন আর ঘুরছে না, ওনাদের সীমানার লাস্টে এসে ওকে চিৎকার করে বলতেছে যে তুই কোরআন তেলাওয়াত কর, অফ কর, নাহলে কিন্তু তোর ক্ষতি করে ফেলবো, আমি তোদের কিছু করতে চাচ্ছি না, তোরা জাস্ট ওকে আমারে দিয়ে দে। ওনার স্ত্রীর কথা বলতেছে, ওকে আমারে দিয়ে দে। আর ওকে দেওয়ার কারণ হচ্ছে ভাইয়া ওই যে গাছটা কাটছিল উনি ওনার স্ত্রীকে জিজ্ঞেস বলছিল, ওনার স্ত্রীও সেম কথা বলছে যে কেটে ফেলো, ওগুলো কি বিশেষ করে, এই জন্য ওনার বইয়ের উপর ও রাখছিল। তো ভাইয়া আর এরকম হওয়ার পর ওর কোরআন তেলাওয়াত করা বন্ধ করে দিয়েছে, ও ভয় পেয়ে গেছে আর কি। আর যেটা হয়তো ওই রকম দেখে সন্ধ্যার পরে প্রত্যেকটা ঘরে গ্যাঞ্জাম লাগতো, মানে স্বামী স্ত্রীর মধ্যে কিচ্ছু হয় না সারাদিন, হঠাৎ করে স্বামী তার স্ত্রীকে ধূপধাপ মার শুরু করতেছে রিজন ছাড়া, এরকম শুরু হয়। তো ভাইয়া এরকম করতে করতে ওই বাড়ির একজন জামাই ছিল, উনি চট্টগ্রাম থাকতো, গার্মেন্টসে চাকরি করতো, উনি এই খবর পেয়ে বাড়িতে আসে। তো উনি সামথিং শুনছে যে হচ্ছে উনি মারা গেছে বা অসুস্থ এরকম, কিন্তু উনি আস্তে আস্তে হয়তো বা রাত 11টার মতো বাজছে, চাঁদনি রাত ছিল, উনি ওই বাড়ির সীমানায়, আমি বলছি কিন্তু যে ওই বাড়ির পাশে একটা খাল ছিল, তো খালটার উপরে সাঁকো আছে, সাঁকো পার হয়ে উনি বাড়িতে ঢুকতে হয়। উনি যখন সাঁকো পার হয় তখন দেখে যে ওই যে মুরব্বী ছিল আর কি, যে মারা গেছে, উনি ওনার সামনে এসে দাঁড়াইছে। কিন্তু অদ্ভুত ছিল যে ওনার সাইজটা ছিল একটু ডিফারেন্ট, খাটো টাইপের ছিল। কিন্তু উনি যখন ঢুকে ফর্মালিটি মেডেন সালাম দিল, সালামের উত্তর দেয় না, কিন্তু উনি আস্তে আস্তে করে লম্বা হচ্ছে। ফার্স্টে ছিল এক হাইট, পরে হাইট বাড়তেছে। তো এইটা দেখে উনি হচ্ছে মেনে নিতে পারে না, উনি ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়, পরে ওনার জ্বর হয়ে ওনার অবস্থা খুব খারাপ হয়ে যায়। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছিল যে ওনাদের যে জাস্ট ফ্যামিলিরা শুধু ক্ষতিগ্রস্ত হচ্ছে না, ভয় পাচ্ছে না, পুরো গ্রামবাসী একটা ইয়ার মধ্যে ছিল, আতঙ্কের মধ্যে ছিল, সন্ধ্যার পরে কেউই বাইরে বেরোতে পারতো না। তো এরপর ভাইয়া সবাই মিলে সিদ্ধান্ত নিল যে এইটাকে কিছু একটা করতে হবে। তো এরপর ওখানে দু একজন কবিরাজকে নিয়ে আসা হয়। আর আমাদের ওখানে বাজারের একটা মসজিদ আছে, মানে ওই মসজিদের ইমাম সাহেবকে খবর দেওয়া হয়। তো উনি ফার্স্টে রাজি হয়নি, তারপরে 2-3 জন মিলে আর কি ওই বাড়িতে
সন্ধ্যায় একটা করে আসর করে, আসর অনেক গ্রামবাসী ছিল ওখানে। আসর করার পর হচ্ছে সামথিং কিছু হচ্ছে তারা দোয়া পড়লো, আর হচ্ছে মানে লোহার রড টাইপের ছিল অনেকগুলা, ঝাড়ু এইসব অনেক কিছু ছিল। তো ওনারা একটা গোল একটা দিয়ে ওখানে চাইরো সাইডে দিছিল আগুন দিয়ে। তারপর ওখানে হচ্ছে ওকে হাজির করা হয়, মানে কিছু দেখা যায় নাই, কিন্তু আওয়াজ আসছিল ওখান থেকে, আর ওখানের যে আগুনটা ওটা নিভে গেছিল আর কি। এরপর বলা হয় যে তুই কেন আসছিস, তো ঘটনাটা পুরাই বলে যে এরকম এরকম হয়েছিল, আমি নিষেধ করার পর হয়েছে। তারপর ওকে চলে যেতে বলা হয়, ও কোনোভাবেই যেতে চায় না। লাস্ট টাইম মানে দোয়া দুরুদ পড়ার কারণে তারপর বলে যে তুই কি নিয়ে যাবি, তারপর বলে যে এই বাড়ির যে বড় গাছটা আছে এই গাছের আমি ডালটা নিয়ে যাব। ওটা হচ্ছে সিরাজ গাছ ছিল আর কি। তো এরকম অনেক কিছুর পর ওখান থেকে ছোটদের সরায় দেওয়া হয়। তারপর কিছুক্ষণ পরে মানে সবকিছু ঠান্ডাই ছিল, একটা ঝড়ের মতো আসে আর কি, আর ওই যে গাছটা ছিল গাছের একটা ডাল নিয়ে চলে যায় আর কি। তো এরপর থেকে ওই বাড়িতে এখন কেউ নাই, কিন্তু বাড়ির আশেপাশে এরকম কোনো সমস্যা এখনো পর্যন্ত নেই। কিন্তু তখন এটা খুব প্রচলিত ছিল, মানে সবাই জানে ব্যাপারটা এখনো যারা ওখানে ওই টাইমটা ছিল আর কি। এটাই। ধন্যবাদ আপনাকে। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা সরাসরি চলে যাব একটা অডিও ক্লিপে, এবং সেই অডিও ক্লিপের পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড টু ফুর্তি এফএম এন্ড ডু ফুর্তি। রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন আপনারা সবাই। আমি মিশুক, বার্সেলোনা স্পেন থেকে। আজকে একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। সো এখানে আমার একটা ফ্রেন্ড, নাম হচ্ছে সবুজ, বাঙালি। আমরা এক ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। তো যখনই সময় পাই আসলে আমরা ট্রাই করি যে নতুন কোনো প্লেস এক্সপিরিয়েন্স করার জন্য। তো লাস্ট মানডেতে 1 এপ্রিল কাজ শেষে ইউনিভার্সিটি থেকে এসে তারপরে আমরা দুজনে চিন্তা করলাম যে আজকে একটা নতুন কোনো একটা প্লেসে যাব। তো এখানে রাসেল ভাই, বার্সেলোনা যে মেইন যে সেন্টারটা, একটু বলে রাখি, আপনারা হয়তো অনেকেই জানেন, সেন্টারটা বেশ ভালোই সমতল। আপনি সেন্টারের বাইরে যে এরিয়াগুলা বেশ পাহাড়ি, মানে এখানে সমতল খুব একটা নেই, অনেকটা পাহাড়ি এরিয়া। তো আমরা ওরকমই একটা জায়গা, এটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে পার্ক দে মনচুইক, আপনারা হয়তো অনেকেই জানেন। তো আমার যে ফ্রেন্ড সবুজ, ও হচ্ছে গুগল থেকে এটা সার্চ দিয়ে বের করছে যে আমরা ওখানে গেলে ভালো হবে, ওখানে অনেক জনশূন্য বা মানুষ একটু কম থাকে কম্পারেটিভলি, আমরা যে সেন্টার থাকি এখান থেকে অনেক কম্পারেটিভলি মানুষ ওদিকে অনেক কম থাকে। তো অ্যাজ ইউজুয়াল আমরা হচ্ছে কাজ শেষে আমরা সন্ধ্যার পরেই আমরা বের হই। সময়টা ছিল এরকম 8:30টার মতো হবে। তো ও হচ্ছে গুগলে সার্চ দিয়ে দেখলো যে ওখানে যাওয়ার জন্য হচ্ছে আমাদেরকে 2টা বাস ওখানে যায় নর্মালি। একটা হচ্ছে 50 নাম্বার বাস, একটা হচ্ছে 155 নাম্বার বাস। তো আমরা গুগলে সার্চ দিয়ে দেখলাম যে 50 নাম্বার যে বাস, ওটার যে স্টপেজ, ওটা আমরা যেখানে ছিলাম ওখান থেকে মোটামুটি হেঁটেই যাওয়া যায়। তো আমরা হেঁটে স্টপেজে গেলাম। স্টপেজে যাওয়ার পরে ওখানে দেখলাম যে ঠিক 50 নাম্বার একটা বাস ওখানে দাঁড়ানো। তো আমার কাছে মনে হচ্ছিল যে মানে বাহির থেকে মনে হচ্ছিল যে বাসটা পুরো খালি। তো একটু সন্দেহ হওয়াতে আমরা হচ্ছে বাস ড্রাইভারকে জিজ্ঞেস করলাম যে আমরা আসলে যেদিকে যেতে যাচ্ছি বাসটা ঠিক ওদিকে যাবে কিনা। যেহেতু বাসটা ওখানে দাঁড়ানো আর ভিতরে কেউই নেই, একটু মানে সন্দেহবশত আসলে জিজ্ঞেস করলাম। তো ও ড্রাইভার উত্তর করলো হ্যাঁ, বাসটা ওদিকে যাবে। অ্যাজ ইউজুয়াল রাসেল ভাই, আমরা দুজনেই বাসে উঠে বসলাম। বসে কিছুক্ষণ পরেই 2 থেকে 2.5 মিনিট পরে বাসটা ছাড়লো। তো আস্তে আস্তে রাসেল ভাই একটু আগে বলেছিলাম যে নিচ থেকে বাসটা হচ্ছে উপরের দিকে যাচ্ছিল। তো খুব ভালো লাগতেছিল, যে খুব এনজয় করতেছিলাম সময়টা, আর যেহেতু বাসটা পুরো ফাঁকা। তো রাসেল ভাই হঠাৎ করে আমি চিন্তা করলাম যে কয়েকটা ছবি তুলবো। তো আমি হচ্ছে আমার সিট থেকে দাঁড়িয়ে আমি কয়েকটা ছবি তোলার জন্য দাঁড়ালাম। তো হঠাৎ করেই রাসেল ভাই, আমি একটা ছবি অলরেডি আমার ক্যাপচার করা হয়ে গেছে। কিছুক্ষণ পরেই যখন আমি পরে ছবি নিতে যাব, তখন হঠাৎ করে রাসেল ভাই খেয়াল করলাম যে একবারে মানে পেছনের সিটে কোন একজন ভদ্রমহিলা বসে আছেন। তো বয়স আনুমানিক 60 থেকে 65 এরকম হবে। পাশে একটা কুকুরের বাচ্চা। তো আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে ভদ্রমহিলা একটু মানে আনইজি ফিল করতেছে, বা একটু বিরক্ত হচ্ছে যে আমরা যাতে ছবি না তুলি, বা ওনার সমস্যা হচ্ছে এরকম। তো উনি একটা পর্যায়ে হাত দিয়ে কেমন জানি আমাকে একটু ইশারা করে বলল, কিছু বলেনি, বাট হাত দিয়ে মনে হয় জানি ইশারা করে বললো যে তোমরা
ছবি তুলো না বা তোমরা চুপ করে বসে থাকো, এরকম একটা এক্সপ্রেশন ওনার ছিল। তো আমি আর কিছু চিন্তা না করে আমি সিটে গিয়ে বসলাম। তো সবুজের সাথে বলতেছিলাম, রাসেল ভাই একটু বলে রাখি, এখানে আসলে আপনারা হয়তো অনেকেই জানেন, মানে এখানে বাসে বা ট্রেনে কিন্তু কোনো অ্যানিম্যাল অ্যালাউড না, নর্মালি আসলে অ্যালাউড না। তা আমি একটু এমনি কিউরিওসিটি বশত আমি সবুজকে বললাম, সবুজ দেখ পিছনে যে ভদ্রমহিলা বসে আছে ওনার পাশে একটা কুকুরের বাচ্চা আছে, সো এটা কিন্তু নর্মালি অ্যালাউড না, কিভাবে? তো সবুজ বললো যে না, হয়তো অনেক বয়স্ক মহিলা বা অনেক শখের, এই জন্য হয়তো বা অ্যালাউ করছে, আর যেহেতু বাস পুরো খালি। তা আমরা তো তেমন কিছু আর মানে চিন্তা করিনি রাসেল ভাই। তা আমরা কথা বলতেছিলাম, হঠাৎ করে 20 থেকে 25 মিনিট পর মনে হবে আমরা বাসে ছিলাম, হঠাৎ করে বাসটা থেমে গেল, একটা স্টপেজ ওখানে বাস থেমে গেল। তো আমরা যেহেতু নতুন জায়গায় রাসেল ভাই, আমরা আসলে এক্সাক্ট জানতাম না বা খেয়াল করিনি যে ওখানে কত মিনিট সময় এক্সাক্ট ওখানে লাগে। তো আমরা ভাবছিলাম হয়তো মানুষ ওদিকে খুব একটা যায় না, হয়তো বা বাসও এদিকে বাসের সংখ্যা খুব একটা বেশি না, এই জন্য হয়তো বা স্টপেজে কিছুক্ষণ দাঁড়িয়ে কিছু মানুষ উঠবে। কিন্তু কিছুক্ষণ পর দেখলাম যে বাস যে ড্রাইভার উনি ওনার সিট থেকে উঠে আসলো। তো আমি জিজ্ঞেস করলাম যে আসলে এখানকার ল্যাঙ্গুয়েজ রাসেল ভাই একটু বলে রাখি, স্পেন বার্সেলোনাতে কিন্তু এখানে নর্মাল স্প্যানিশের পাশাপাশি কিন্তু কাতালান একটা ল্যাঙ্গুয়েজ ওরা ইউজ করে, যেটা হচ্ছে আমরা নর্মাল স্প্যানিশ জানি যে কাস্তিয়ানো, যেটা ওটাকে আমরা নর্মাল স্প্যানিশ বুঝি, বাট এখানে আরেকটা ল্যাঙ্গুয়েজ এরা ইউজ করে কাস্তিয়ানো, যেটা এখানে একটা স্টেট আছে কাতালান স্টেট, আপনারা তো মনে হয় জানেন, যারা হচ্ছে কাস্তিয়ানো থেকে কাতালান থেকে ওরা কাতালান যে ল্যাঙ্গুয়েজটা ওরা ওটাকে প্রেফার করে বেশি। তো আমরা কাস্তিয়ানো আমরা মোটামুটি বলতে পারি, চলার মতো বলতে পারি। তো আমি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম যে স্টেশন উলটিমো, এইটাই কি শেষ স্টপেজ কিনা? তখন ড্রাইভার বললো যে হ্যাঁ, সি ইস্তা উলটিমো, মানে যদি বাংলা বলি আমি যে এটাই হচ্ছে মানে লাস্ট স্টপেজ। তো আমরা যাক তাড়াহুড়ো করে বাস থেকে নেমে গেলাম, আর আমরা পিছনে খেয়াল করিনি যে ভদ্রমহিলা কি বসে আছে নাকি নেমে গেছে, আমরা খেয়াল করিনি। তো অনেক দূর হাঁটতেছিলাম, প্রায় 5-7 মিনিট হাঁটার পরে সময় তখন ছিল গড়িতে রাসেল ভাই অ্যারাউন্ড 9:30 হবে। তো রাত যেহেতু রাসেল ভাই অনেক হয়ে গেছে, আর পাহাড়ি রাস্তা আসলে একদমই ওখানে মানুষ জনশূন্য বললেই চলে, অনেকক্ষণ পর পর একটা গাড়ি যায় বা একটা বড় 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 যে লরিগুলো থাকে ওগুলা 2-1টা যায়, এমনিতেই খুব একটা মানুষ নাই বললেই চলে। একটু ভয়ও লাগতেছিল রাসেল ভাই। আর একটু বলে রাখি রাসেল ভাই, আমরা একটা ফুটবল নিয়ে গেছিলাম সাথে করে, যে সময়টা একটু এনজয় করব, যদি কোনো সমতল জায়গা থাকে আমরা ওখানে একটু সময়টা এনজয় করলাম দুজনে মিলে। তো যাক আমরা ফুটবলটা ও বের করলো, বের করার পরে আমরা দেখতেছিলাম যে আসলে আমরা এক্সাক্ট যেই ডিরেকশনে মানে যেই প্লেসটাতে আমরা যেতে যাচ্ছি, ডিরেকশনটা আসলে আমরা যেখানে এখন বর্তমানে আছি ওখান থেকে এক্সাক্ট কত সময় লাগবে। তো আরো কিছু দূর হাঁটার পরে হঠাৎ করে দেখলাম যে রাস্তার পরে ওখানে রাস্তার কিন্তু ইন্ডিকেশন থাকে, যে আপনি কোন দিকে কোন রাস্তা গেছে এরকম ইন্ডিকেশন দেওয়া থাকে। তো কিছু দূর পরেই দেখলাম যে একটা ইন্ডিকেশন দেওয়া। রাসেল ভাই একটু বলে রাখি, আমরা যেখানে যাব এক্সাক্ট আমাদের যে টার্গেটের যে লোকেশনটা ছিল সেটা ছিল এরকম, নামটা ছিল পিজি অলিম্পিকা, নিচে আবার লেখা আনাইয়া অলিম্পিকা, উপরে লেখা পিজি অলিম্পিকা, নিচে হচ্ছে আনাইয়া অলিম্পিকা। আর ঠিক ওইটার পাশে আরেকটা ইন্ডিকেশন ছিল এরকম, যেটা হচ্ছে আমরা ভুলবশত চলে গেছি, ওটা হচ্ছে ফন্ট দেল ঘাট, নিচেই সেম লেখাটা আনাইয়া অলিম্পিকা, যেটা পিজি অলিম্পিকার নিচে লেখা ছিল, জাস্ট উপরে লেখাটা হচ্ছে ফন্ট দেল ঘাট, এরকম একটা নাম ছিল। তো রাসেল ভাই কি মনে করে, আমি আসলে দুইটার মধ্যে মানে মিসম্যাচ হয়ে গেছে, আমি আসলে খেয়াল করিনি। আমি বললাম যে ওটার ইন্ডিকেশনটা ছিল বাম দিকে, আর আমরা যেখানে যাবো পিজি অলিম্পিকা ওইটা কিন্তু স্টেটে ছিল, মানে আমরা যেদিকে যাচ্ছিলাম ঠিক ওদিকেই ছিল। তা আমি হঠাৎ করে সবুজ করলাম, সবুজ এই যে ইন্ডিকেশনটা আমার মনে হয় আমরা এদিকেই যাবো। তো বললো যে ওকে ফাইন। তো রাসেল ভাই আমরা মুভ করতেছিলাম, একবারে ওই জায়গাটা মোটামুটি সমতল ছিল, আমরা এতক্ষণ পর্যন্ত ওই জায়গাটা মোটামুটি সমতল ছিল, কিন্তু আমরা যেদিকে যাবো ওই রাস্তাটা পুরোপুরি মানে খাড়া রাস্তা, পাহাড়ে একবারে উপরের দিকে উঠতে হয়। তো রাসেল ভাই আমরা মোটামুটি উপরের দিকে উঠতে 20 থেকে 25 মিনিট আমরা হাঁটার পরে হঠাৎ করে আমার কাছে মনে হলো যে অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম রাসেল ভাই, সারাদিন কাজ করার পরে, তারপরে একে তো অনেক ঠান্ডা পড়তেছিল, আর একবারে খাড়া রাস্তা, খুব ঠান্ডা পড়তেছিল ওখানে। তো আমি হঠাৎ করে সবুজকে বললাম, সবুজ আমার মনে হয় আমরা ভুল রাস্তায় চলে আসছে, আমার মনে হয় আমরা এই দিকে আসলে আমাদেরকে আসা উচিত হয়নি। তো ও বললো যে তাহলে একটু গুগলে সার্চ দিয়ে দেখি। তো গুগলে সার্চ দিয়ে দেখার পরে দেখলো যে রাসেল ভাই আমরা ওখানে যেখানে আসি ওখান থেকে আসলে আমাদেরকে যেখানে আমরা এক্সাক্ট যাবো পিজি অলিম্পিক, এটা আসলে অন্য দিকে রাস্তাটা
ছিল, মানে আমরা শুরুর দিকে যেদিকে যাচ্ছিলাম ওদিকেই ছিল। তো দুজনে অনেক টায়ার্ড, মানে ও আমাকে খুব রাগারাগি করতেছিল যে তুই না বুঝেই একটা রাস্তায় চলে আসছস। এখন রাত তখন রাসেল ভাই অলমোস্ট 9:50 10টার কাছাকাছি এরকম। তো আমরা রাসেল ভাই দুজনে অনেক টায়ার্ড হয়ে গেছি, মানে নিচের দিকে যে নেমে আসবো মানে এরকম এনার্জি পাচ্ছিলাম না। তো হঠাৎ করেই রাসেল ভাই আমি ওকে বললাম যে আচ্ছা একটু কিছুক্ষণ আমরা একটু রেস্ট নিই, যদি কেউ আসে তাহলে জিজ্ঞাসা করবো যে আসলে ওখান থেকে আমরা যেখানে যাবো এক্সাক্ট ওখান থেকে কত সময় লাগতে পারে, যদি বেশি সময় লাগে তাহলে আমরা ব্যাক করবো, আমরা ওদিকে আর যাবো না। তো রাসেল ভাই এটা চিন্তা করতে করতে হঠাৎ করেই সবুজ খেয়াল করলো যে আমার যে ফ্রেন্ড, আমার সাথে যে ফ্রেন্ড ছিল, ও খেয়াল করলো যে আমাদের থেকে ঠিক 10 থেকে 12 হাত দূরে কোন একজন মানুষ উপরের দিকে উঠতেছে। এক্সাক্ট মানুষ এইজ কত বা ছেলে মানুষ না মেয়ে মানুষ আসলে আমরা ততক্ষণ পর্যন্ত বুঝতে পারিনি। তাই বললাম যে চল তাহলে আমরা কষ্ট করে আর একটু উঠি, ওনাকে আমরা ধরি, ওনার সাথে কথা বলি, ওনাকে যদি, যে অবশ্যই এখানে লোকাল হবে, এত রাত্রে তো আর এখানে টুরিস্ট আসবে না। তো আমরা একটু মানে ব্যাগ নিয়ে হচ্ছে ওনাকে ধরার জন্য ওনার দিকে তেড়ে যাচ্ছি। যাওয়ার পরে যখন ঠিক ওনার কাছাকাছি যখন গেলাম তখন রাসেল ভাই আসলে চিন্তা করতেছিলাম যে কি বলবো ওনাকে, কারণ এখানে অনেকে আসলে এখানে কাস্তিয়ানো ওরা বুঝে, কিন্তু কাস্তিয়ানো ওরা আসলে বলতে প্রেফার করে না, ওরা প্রেফার করে কাতালান। তো আমরা কাতালান আসলে খুব একটা আমরা বলতে পারি না, বাট বুঝি, কম বেশি বুঝি। তো আমি কাস্তিয়ানোই বলতেছিলাম যে পুয়েদেজ আইউদারমে, এখানকার ল্যাঙ্গুয়েজে বলছি, কাস্তিয়ানো ল্যাঙ্গুয়েজে, যেটার বাংলা হচ্ছে এরকম যে তুমি কি আমাদেরকে একটু হেল্প করবা। তো রাসেল ভাই প্রথমে কথাটা বলাতে সে মানে কোনো উত্তর দিচ্ছে না। তো সবুজ বললো যে মনে বুঝে না, এটা আবার বল। তো আমি আবার একটু জোর করেই বললাম, সাহস করে বললাম যে এসকুচারমে পুয়েদেজ আইউদারমে। তো এসকুচারমে এটা মানে হচ্ছে রাসেল ভাই যে তুমি কি আমাকে শুনতে পাচ্ছ, আমাকে একটু হেল্প করবা। আমি আবারও তাকে বললাম। রাসেল ভাই বিশ্বাস করবেন না, কথাটা আসলে শেষ করতে যত দেরি, ঠিক কি বলবো, এতটা ভয় মনে হয় রাসেল ভাই, আমি লাস্ট 7 মাস আমি ইউরোপে আসছি, এখানে এতটা ভয় মনে হয় আমার সাথে যে ফ্রেন্ড ও মনে হয় জীবনে পাই নাই, আমিও পাই নাই। রাসেল ভাই আমরা ঠিক যেই মানুষটাকে আমরা বাসে দেখে আসছি, যে বুড়ো মানুষটি, বৃদ্ধ মহিলা, ঠিক ওই মানুষটাই এখানে। তিনি উপরের দিকে উঠছেন, হঠাৎ করে আমাদের দিকে তাকিয়ে রাসেল ভাই মানে বিশ্বাস করবেন না কতটা ভয় পাইছি আমরা। একে তো রাসেল ভাই অনেক টায়ার্ড, মানে আর প্রচন্ড ঠান্ডা পড়তেছিল, অনেক ঠান্ডা বাতাস, মানে কথা বের হচ্ছিল না মুখ দিয়ে। তিনি একটা কথাই শুধু বললেন যে তিনিও মল্ট করাজ, এটার মানে হচ্ছে রাসেল ভাই এটা উনি কাতালান বলছে। আমরা আসলে এক্সাক্ট তখন অর্থটা বুঝি নেই যে উনি কি বলছে। তো মোটামুটি বুঝছি যে এরকম যে তোমরা এদিকে এসো না বা এরকম নেগেটিভ কোন একটা কিছু বলছে। তো রাসেল ভাই এটা আসলে বাংলাটা হচ্ছে এরকম, কাতালান যে ল্যাঙ্গুয়েজটা এটা হচ্ছে তিনিও মল্ট করাজ, এটা মানে হচ্ছে তোদের অনেক সাহসী, তোরা অনেক সাহসী বা তোদের অনেক সাহস, এরকম কিছু একটা। রাসেল ভাই প্রচন্ড ভয় পাচ্ছিলাম, আসলে কি বলবো বুঝতেছিলাম না। তো হঠাৎ আমি সবুজ করলাম, সবুজ ওই মানুষটাই ওখানে, আমরা যে মানুষটাকে, যে মহিলাকে আমরা বাসে দেখে আসছি, ওই মহিলা এখানে। রাসেল ভাই এটা আসলে মানে অবাক করার মতো যে একটা বৃদ্ধ মহিলা যার বয়স হচ্ছে 60-এর উপরে, সে বাস থেকে কখন নামলো। আমরা কিন্তু বাসের সামনের দিকে বসছি, তো আমরা কিন্তু ওনার আগেই নামার কথা, যেহেতু উনি পেছনে বসছে। রাসেল ভাই আমরা নেমে বের হয়ে গেছি, উনি কখন নামছে আমরা ওনাকে দেখিওনি। আর উনি যদি নেমেও থাকে তাহলে উনি নিশ্চয়ই হেঁটে আসলে, আমরা যে পথ দিয়ে আসতাম ওখান দিয়ে আসছি, ওখান দিয়ে আসার কথা। কিন্তু এই বৃদ্ধ মহিলা ওখান থেকে আমাদের আগে এসে এই খাড়া পাহাড়ে এইভাবে উঠে যাবে, রাসেল ভাই এটা আসলে কোনোভাবেই বিশ্বাস করার মতো না। আর এই জন্যই বেশি ভয় পেয়ে গেছিলাম রাসেল ভাই আমরা, যে এটা কিভাবে সম্ভব, একজন বৃদ্ধ মহিলা বয়স 60-এর উপরে, তিনি ওখান থেকে আমাদের আগে হেঁটে এসে তিনি উপরের দিকে যাচ্ছে। রাসেল ভাই প্রচন্ড ভয় পাচ্ছিলাম। আমি সবুজকে বলতেছিলাম, সবুজ কি করব। এটা বলতেই রাসেল ভাই ও বলতেছে দোয়া টোয়া যা পারিস পর, আল্লাহ আল্লাহ কর। রাসেল ভাই এই কথাটা সবুজ আমাকে বলার সাথে সাথেই আমরা পুনরায় মহিলার দিকে আবার তাকালাম যে ভদ্রমহিলার এখন বর্তমান অবস্থানটা কোথায়। রাসেল ভাই বিশ্বাস করবেন না, সব মিলিয়ে মনে হয় 30 সেকেন্ড হবে, আমরা তাকিয়ে দেখি যে ওখানে কেউ নেই, কিছুই নেই, মহিলাও নেই, কোনো মানুষের কোনো অস্তিত্ব ওখানে নেই। উইদিন 30 সেকেন্ড রাসেল ভাই কিভাবে একটা মানুষ কিভাবে 5 থেকে 7 হাত ওনার সাথে আমাদের সাথে তখন মানে ডিস্টেন্স ছিল, এই সময়ের মধ্যে উনি কিভাবে এখান থেকে গায়েব হয়ে গেল। আশেপাশে দুই পাশে হচ্ছে জঙ্গল, উপরের দিকে হচ্ছে খাড়া পাহাড়। রাসেল ভাই ওখানে যে সোডিয়ামের যে লাইটের যে আলো ছিল, মোটামুটি এখানে তো আপনারা জানেন যে উন্নত দেশগুলোতে মোটামুটি
ম্যাক্সিমাম এরিয়াতেই আপনার সোডিয়াম লাইটের আলো থাকে। তো আলো দিয়ে যতটুকু মানে দেখা যায়, বা আমরা একটু উপরের দিকে হেঁটেও গেলাম রাসেল ভাই, কিছুদিন পর্যন্ত দেখেও আসছি যেখানে কোনো মানুষের কোনো অস্তিত্ব নেই রাসেল ভাই। আর আমরা ওখানে একটা সেকেন্ড ওখানে অতিবাহিত না করে আমি বললাম সবুজকে, বললাম সবুজ আমরা এখনই হচ্ছে এখান থেকে চলে যাওয়া উচিত আমাদের, আর সামনের দিকে যাওয়া উচিত না। তো রাসেল ভাই আমরা হচ্ছে মোটামুটি ভয় নিয়ে কি বলবো, শরীর তো ঠান্ডা হয়ে গেছে, প্রচন্ড ঠান্ডা পড়তেছিল আর ঠান্ডা বাতাস রাসেল ভাই। আমরা ওখান থেকে হচ্ছে পেছনের দিকে ব্যাক করতে করতে রাসেল ভাই আমরা অনেক দূর পর্যন্ত হাঁটার পরে আমরা যে সমতল যে জায়গাটা বলছিলাম আপনাদেরকে, আমরা ঠিক ওখানে এসে পৌঁছাই। তো রাসেল ভাই আমি সবুজকে বললাম যে সবুজ অনেক রাত হয়ে গেছে, তখন অলমোস্ট রাসেল ভাই 10:30টার একটু বেশি হবে, 10:40 মতো হবে এরকম। তো অনেকক্ষণ পর্যন্ত আমরা ওখানে দাঁড়িয়েছিলাম রাসেল ভাই, কোনো মানুষ নেই। কাউকে যে জিজ্ঞাসা করবো যে আমরা আসলে কি ব্যাক করব নাকি কি করব বুঝতেছিলাম না, যে আমরা এখান থেকে যদি আমাদের যেখান থেকে আমরা বাসে উঠছিলাম না, আমাদের যেখানে আসা উচিত ওখানে আমরা কিভাবে আসবো, মানে সবকিছুই আমাদের নিয়ন্ত্রণে। এখানে গুগল ম্যাপ আছে, এখানে বাস স্টপেজ আছে, আমরা চাইলেই কিন্তু বের করতে পারি। তো অনেকক্ষণ চিন্তা করার পর রাসেল ভাই মানে ওয়েট করতেছিলাম যে কেউ একজন হয়তো আসলে আমরা হচ্ছে তাকে যতটুকু পারি বুঝে বলবো আমাদেরকে, যাতে একটু হেল্প করে। রাসেল ভাই অনেকক্ষণ পরে অলমোস্ট 15 থেকে 20 মিনিট পরে একটা কালো রঙের গাড়ি দেখতেছিলাম যে অনেক দূর থেকে আসতেছে। তো আমি আর ও আমরা দুজনে হচ্ছে মানে হাত দিয়ে হচ্ছে ইশারা করে ইন্ডিকেশন দিচ্ছিলাম। তো একটা সময় গাড়িটা আমাদের সামনে এসে থামলো। একজন স্প্যানিশ ভদ্রলোক আর সাথে ওনার ওয়াইফও ছিল। তো ওনাদেরকে বুঝে বললাম যে দেখো আমরা এখানে আসছিলাম এরকম একটা ঘটনা আমাদের সাথে ঘটছে, এখন আমরা আসলে কিভাবে আমরা বাসায় যাব, আমাদের বাসা ঠিকানা বলার পরে। তো ভদ্রলোক আমাদেরকে যেটা বললো যে তোমরা তো মনে হয় এখানকার টুরিস্ট, তো এই সময় আসলে তোমাদের এখানে আসাটা উচিত হয়নি। এটা একটা সুন্দর এরিয়া ঠিক আছে, বাট তোমাদের এই সময়টা তোমাদের আসা উচিত হয়নি। তো রাসেল ভাই পরে উনি যেটা বললো যে এখানে 2 থেকে 3 মিনিট সামনে গেলে একটা বাস স্টপেজ আছে, ওখান থেকে যদি বাস থাকে, উনি বলতেছে উনি শিওর না যে এত রাত্রে এখানে বাস আছে কিনা, উনি শিওর না। তো মোটামুটি রাসেল ভাই এই বলে উনি চলে গেল। আমরা মোটামুটি 2-3 মিনিট রাসেল ভাই সামনে আসার পরে ওখানে একটা স্টপেজ পেলাম। তো স্টপেজের ওখানে একটা রাসেল ভাই এখানে প্রত্যেকটা স্টপেজ একটা কোড নাম্বার থাকে। তো আমি সবুজকে বললাম সবুজ তুই একটু কোড নাম্বারটা দিয়ে ওখানে দেখ যে এই নাম্বারের বাসটা আছে কিনা। রাসেল ভাই ওই বাসটা ছিল হচ্ছে ওখানে 2টা বাসই নর্মালি যায়, একটা হচ্ছে 50 নাম্বার বাস, একটা হচ্ছে 155 নাম্বার বাস। তো ওই স্টপেজটা ছিল রাসেল ভাই 155 নাম্বারের। তো রাসেল ভাই ওখানে ও কোড নাম্বারটা দেওয়ার পরে দেখলো যে মানে গুগলে দেখাচ্ছে যে নো ডাটা, দ্যাট মিনস আজকের জন্য বাস হয়তোবা শেষ নেই, হয়তোবা ওখান থেকে ছাড়েনি, যেখান থেকে বাসটা ছাড়ার কথা হয়তো ওখান থেকে এখনো ছাড়েনি, নতুবা আজকের জন্য কোনো বাস নেই। রাসেল ভাই প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম আমি, সত্যি মানে আমি ওকে বুঝতে দিচ্ছিলাম না যে আমি আসলেই ভয় পাইছি, কারণ তখন অনেক রাত হয়ে গেছে রাসেল ভাই, অলমোস্ট 11:30টার মতো তখন হবে। তো এত রাত, আর রাসেল ভাই সোডিয়াম লাইটের আলোগুলো আসলে ওরকম আমাদের নর্মাল যে বাসা বাড়িতে আমাদের যে লাইট থাকে ওরকমও না, মনে হচ্ছে যে মানে সবকিছু অন্ধকার হয়ে আসতে আস্তে আস্তে যতটা সময় যাচ্ছে মনে হচ্ছে যে আস্তে আস্তে সবকিছু অন্ধকার হয়ে আসতেছে। অনেক ভয় পাচ্ছিলাম রাসেল ভাই, আমি কি করবো বুঝতেছিলাম না। তো একটা সময়ে এইভাবে আমরা ওখানে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো দাঁড়াইছিলাম, কোনো বাস রাসেল ভাই ওখানে নেই। পরে আমি সবুজকে বললাম সবুজ এক কাজ কর, আমার মনে হয় আমরা মুভ করা দরকার, কারণ আমরা যেহেতু এখানে 5 মিনিট দাঁড়িয়ে না থাকে আমরা সামনের দিকে 5 মিনিট হাঁটি, যদি কোনো বাস পাই তাহলে তো নেক্সট স্টপেজ থেকে উঠবো, নতুবা আমাদেরকে হেঁটে যেতে হবে। রাসেল ভাই বিশ্বাস করবেন না, আমার মনে হয় আমরা অলমোস্ট দুজনে 20 থেকে 25 মিনিটের মতো হাঁটতেছি, কোথাও কোনো নামার মতো কোনো ওয়ে পাচ্ছিলাম না। মনে হচ্ছে যে যেদিকে যাই শুধু মানে রাস্তাটা শুধু দীর্ঘই হচ্ছে, মানে পাহাড় থেকে যে নিচের দিকে আমরা দেখতেছি, এখান থেকে অনেক উপর থেকে নিচে দেখতেছি যে আমরা যেখানে মোটামুটি বার্সেলোনা শহরটা পুরোটাই ওখান থেকে দেখা যায়, যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি আর আমরা যেখানে যাব, আমরা হয়তো প্লেসটা আন্দাজ করতে পারতেছি ঠিক এখানে, বাট আমরা নামার কোনো ওয়ে নাই, মানে এতটা জনশূন্য। আর হচ্ছে উপর থেকে মানে একটা হচ্ছে যে পাহাড়ি রাস্তা, আর দিনের বেলা হলে রাসেল ভাই কোনো না কোনো কিছু করা যেত, বাট নামার মতো কোনো ওয়ে নেই। রাসেল ভাই আমার যে মানে কতটা ভয় পাইছিলাম, মানে ইউরোপে বার্সেলোনার মতো একটা জায়গা যে এরকম ভয় পাইতে হবে আমাকে রাসেল ভাই, আমরা আসলে দুজনের একজনও আসলে এরকম কোনো কিছু আশা করিনি। তো মোটামুটি রাসেল ভাই হাঁটতে হাঁটতে আমরা প্রায় আরো 15 থেকে 20 মিনিটের মতো হাঁটি, শুধু রাস্তাটা মনে হয় যেন শুধু দীর্ঘই হচ্ছে, আর সময় যত যাচ্ছে মনে হচ্ছে যে লাইটের আলোগুলো মনে হচ্ছে যে শুধু কমে আসছে, মানে অন্ধকার লাগছে। তো রাসেল ভাই অনেক দূর পর্যন্ত হাঁটার পরে আমরা এরকম একটা জায়গায় মানে এসে পৌঁছাইছি যে মনে হচ্ছে যে আমরা একটা 4টা কর্নার আছে, আমরা মাঝখানে দাঁড়ায় আছি, আর আমরা একবার এই পাশ থেকে যাচ্ছি ওই পাশে, আবার ও পাশ থেকে অন্য পাশে, এরকম যাচ্ছি। আমরা পুরো সিটিটাই ওখান থেকে দেখতে পাচ্ছি, রোডগুলো দেখতে পাচ্ছি, মানুষ যাতায়াত করছে, তারপরে বাস যাচ্ছে,
গাড়ি যাচ্ছে, সবকিছুই দেখতে পারতেছি, কিন্তু আমরা আসলে কাউকে যে চিৎকার দিয়ে বলবো যে আমরা এখানে এসে আমাদেরকে উদ্ধার করো, এরকম কোনো ওয়ে নাই, কারণ এটা অনেক উপরে ছিল। নিচ থেকে জাস্ট ছোট ছোট মানুষগুলো দেখা যায়, রাস্তাগুলো দেখা যায়। তো রাসেল ভাই অনেক দূর পর্যন্ত ঘোরাঘুরির পর আসলে অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম, আমি আর ও দুজনে অনেক টায়ার্ড। একটা সময় রাসেল ভাই চিন্তা করতেছিলাম যে আজকের রাতটা হচ্ছে এইভাবেই কাটিয়ে দিব, কারণ এই ছাড়া আর কোনো ওয়ে নাই। দিনের বেলা যদি কোনো বাস আসে বা যদি কোনো মানুষ আসে, দেন হচ্ছে হেল্প নিয়ে তারপর বাসা যাবো। রাসেল ভাই অনেকক্ষণ বসেছিলাম, হঠাৎ করে এখান থেকে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ওখান থেকে প্রায় 100 মিটার দূর হবে কোনো একটা, মানে আমরা যে বলছিলাম আমরা যে এরিয়াতে দাঁড়াইছিলাম ওখানে চারটা কর্নারের মতো ছিল, কোনো একটা কর্নারে মনে হচ্ছে যে কেউ একজন ওখানে কথা বলছে এরকম। তো রাসেল ভাই বিশ্বাস করিনি যে এত রাত্রে ওখানে, তখন অলমোস্ট 12:30 মতো বাজে, 1:45 মতো বাজে, এত রাত্রে এখানে আসলে কোনো মানুষের অস্তিত্ব এইভাবে পাবো আসলে মানে জানি না আল্লাহ তাআলা কিভাবে আসলে আমাদেরকে এইভাবে সাহায্য করছে, আসলে আমরা নিজেরাও মানে বুঝতেছিলাম না। তো আমরা মানে খুব তেড়ে গিয়ে ওনাদের দিকে গেলাম, দেখি হয়তো মনে হচ্ছে যে ওখানে মানুষ কথা বলছে, কয়েকজন মানুষ ওখানে কথা বলছে। গিয়ে দেখলাম যে রাস্তায় ওখানে একটা স্প্যানিশ কাপল, ওখানে একটা ছেলে একটা মেয়ে, ওরা আসলে কথা বলছে। রাসেল ভাই আমরা মোটামুটি ওদেরকে বুঝিয়ে বললাম যে এইভাবে আমরা এই প্রবলেমে পড়ছি, আমরা যেখানে যাবো রাসেল ভাই জায়গাটার নাম হচ্ছে প্যারালেল, আমরা প্যারালেল যাবো, কিভাবে যাব। তো ওরা বললো যে আমরা মোটামুটি যেখানে আসছি এখান থেকে খুব ইজি, জাস্ট হচ্ছে পাহাড় দিয়ে আমাদেরকে নিচে নামতে হবে। আমরা এতক্ষণ যেখানে দাঁড়াইছিলাম ঠিক ওখান দিয়ে আমাদেরকে নিচে নামতে হবে, জাস্ট আঁকা বাঁকা রাস্তা আছে, বাট সেটা বের করে নিতে হবে, কারণ রাস্তা হচ্ছে খুব সরু রাস্তা আর হচ্ছে খুব রিস্কিও। তো ওরা বললো যে এভাবে আমাদেরকে ডিরেকশন দিয়ে দিল যে একটু সামনে গিয়ে বাম দিকে একটা সিঁড়ির মতো একটা রাস্তা আছে, কিছু দূর পর্যন্ত সিঁড়ি দিয়ে খুব সুন্দর নামা যায়, তারপর হচ্ছে পাহাড়ের রাস্তা, কোনো সিঁড়ি নাই, বাট একটু রিস্ক নিয়ে নামতে হবে। রাসেল ভাই কতটা আসলে কি বলবো, তখনকার অনুভূতিটা আসলে বুঝাতে পারবো না রাসেল ভাই, যে তখন রাত অলমোস্ট 1টা, এখান থেকে পাহাড় দিয়ে আমাদেরকে নিচে নামতে হবে, মানে মানুষগুলো হচ্ছে ছোট ছোট দেখা যায় রাসেল ভাই, অনেক উপরে ছিল, আমি একজাক্ট আসলে উচ্চতাটা ঠিক বলতে পারছি না, আমার জানা নেই, বাট অনেক উপরে ছিল। তো রাসেল ভাই কি করব, ওনাদেরকে অনেক থ্যাঙ্কস দিয়ে আচ্ছা আমরা দুজনে হচ্ছে মুভ করতেছিলাম। তো নামতে 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 রাসেল ভাই অনেক দূর পর্যন্ত নামতেছি, মনে হচ্ছে যে রাস্তাই শেষ হচ্ছে না, কিছুক্ষণ পরে আমি হচ্ছে পড়ে যাচ্ছি, আবার ও আমাকে উঠাচ্ছে, আবার ও পড়ে যাচ্ছে, আমি ওকে উঠাচ্ছি, আবার কোনো একটা সময় দুজনেই পড়ে যাচ্ছি। রাসেল ভাই বিভীষিকাময় সময় জীবনে, এই সময়ে মানে ইউরোপে এসে পার করতে হয়েছে, মানে এক্সপিরিয়েন্সটা আসলে রাসেল ভাই বলে বোঝানোর মতো না। রাসেল ভাই শেষ পর্যন্ত অলমোস্ট 1.5 ঘন্টার মতো আমরা হচ্ছে এইভাবেই হচ্ছে পড়ে গিয়ে উঠে গিয়ে এভাবে অনেক কষ্টে আমরা হচ্ছে শেষমেশ পাহাড়টা শেষ করে নিচে নামলাম। পাহাড়টা শেষ করার পরে রাসেল ভাই আমরা ওখানে একটা হাইওয়ে ছিল, ওই হাইওয়ের মাঝখানে এসে আমরা ঠিক নামলাম। তারপরে দুজনে অনেকক্ষণ ওখানে বসেছিলাম, প্রায় 10-15 মিনিটের মতো ওখানে বসে চিন্তা করতেছিলাম যে আসলে কি করতে আসছিলাম আর কি হলো। তো রাসেল ভাই তারপর ওখান থেকে আমরা হেঁটেই আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা হেঁটে ওখান থেকে বাসায় চলে আসি। ঘটনাটা অনেক দীর্ঘ হয়তো হয়েছে, তো আশা করি ঘটনাটা সবার কাছে অনেক ভালো লাগছে। তো